ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ছোট লোক খ্যাত কোথাকার, একদম আমার কাছে আসবি না বলে দিলাম। আসবো না মানে? বিয়ে কি সাজিয়ে রাখার জন্য করেছি নাকি? তুই ভালো করে জানিস আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি, একদম ভুলে যাবি না সে কথা। আমার স্মৃতিশক্তি এত দুর্বল না যে আমি ভুলে যাব। আর বিয়ে যখন হয়েছে তখন কাছে আসাও হবে, ভালোবাসাও হবে। একদম না খ্যাত কোথাকার, তুই ভাবলি কিভাবে আমি তোকে মেনে নিব? কেন মানবেন না? আমি আপনার স্বামী, সবার সামনে আমাদের বিয়ে হয়েছে। সবার সামনে বিয়ে হয়েছে তাতে কি, আমি বাধ্য হয়ে করেছি বিয়েটা। সব জেনেও নাটক করবি না একদম। নাটক করার সময় আমারও নাই, তাই চুপচাপ সবটা মেনে নিন। মানবো না মানে? আমি মেম্বারের মেয়ে হয়ে তোর মতো খ্যাত ছেলেকে মেনে নিব ভাবলি কিভাবে তুই? আপনি মানবেন, আপনার ঘাড় মানবে। কথাটা শেষ হতেই অহনার চোখে আগুন জ্বলে উঠল। শাড়ির আঁচল শক্ত করে ধরে সে আরিয়ানের দিকে একবার এগিয়ে এলো, মুখে ঘৃণা আর অপমানের ছাপ, যেন আরিয়ান তার সামনে দাঁড়িয়ে থাকা কোনো মানুষ না, একটা ভুল সিদ্ধান্ত। এক কথা বারবার বলে মাথা গরম করিস না, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, এই ঘরে তোর থাকার দরকার নেই। আরিয়ান এতক্ষণ চুপ ছিল, কিন্তু অহনার মুখের প্রতিটা শব্দ বুকের ভেতর কাটার মতো বিঁধছিল। হঠাৎ করে তার মুখে হাসি মিলিয়ে গেল, চোখ দুটো শান্ত হয়ে উঠল। এক কথা বারবার বলে আমার মেজাজ গরম করবেন না অহনা। আমি খ্যাত ছেলে হতে পারি, কিন্তু অপমান সহ্য করার মানুষ না। সে এক কদম এগিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে গেল, যেন পালানোর সব রাস্তা বন্ধ করে দিল। আর একটা কথা মনে রাখবেন, এটা আমারও ঘর। বাসর ছেড়ে দেব কোন দুঃখে? বিয়ে কি আমার একার ইচ্ছাই হয়েছে নাকি? অহনা রেগে গিয়ে বিছানার পাশে টেবিলের ফুলদানি তুলে ধরল, চোখ ভেজা, গলা কাঁপছে, কিন্তু রাগে ঢেকে আছে সবটা। তুই ভাবিস না আমি তোকে স্বামী বলে মেনে নিয়েছি, বাধ্য হয়ে বিয়ে করেছি বলেই এখানে আছি, না হলে তোর মতো লোকের ছায়াও আমার গায়ে লাগতে দিতাম না। ছায়া লাগুক বা না লাগুক, এখন থেকে আমি আপনার মানুষ। আপনার রাগ, জেদ, ঘৃণা সবই আমার ভাগে পড়েছে। পালিয়ে বাঁচার সুযোগ নাই আমার। অহনা মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো, চোখের কোণে জমে ওঠা পানি সে লুকাতে চাইল, কিন্তু কণ্ঠ বিশ্বাসঘাতকতা করল। তুই জানিস না আমার জীবন কেমন ছিল, আমি অন্যভাবে বাঁচতে চেয়েছিলাম, আর আজ তোকে বিয়ে করে আমার সব শেষ হয়ে গেছে। শেষ হয়নি অহনা, জোর করে হলেও আপনি এখন আমার বউ। আমি আপনার জীবনটা নষ্ট করতে আসিনি, ভালোবাসতে এসেছি। সময় লাগুক, তবুও আমি পিছু হটবো না। ভালোবাসা শব্দটা তোর মুখে মানায় না, তুই শুধু আমার জীবনের বোঝা। মনে রাখিস আমি কখনো তোকে স্বামী হিসেবে মানবো না। না মানলেও থাকবেন আমার সাথে, রাগ করে, ঝগড়া করে, কাঁদতে কাঁদতে সবকিছু নিয়েই। কিন্তু বাসর ছেড়ে আমি যাব না, এই ঘরেই থাকবো, আপনার পাশেই থাকবো। ঘরের ভেতর ভারী নীরবতা নেমে এলো, বাইরে ঝিঝি পোকার ডাক, ভেতরে দুইটা জেদের মানুষের নিঃশ্বাসের শব্দ। অহনা জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে রইল, আর আরিয়ান পেছনে দাঁড়িয়ে থাকলো, তার পেছনে একটা জেদি ভালোবাসা নিয়ে, যেটা অহনা এখনো বুঝতে রাজি না। ঘরের ভিতর তখন অদ্ভুত এক চাপা উত্তেজনা জমে আছে। বাসর ঘরের লাল আলো, ফুলের গন্ধ আর নীরবতার মাঝখানে অহনা দাঁড়িয়ে আছে আগুন হয়ে। শাড়ির আঁচলটা শক্ত করে মুঠোয় চেপে ধরে আছে সে, যেন একটু ঢিলে দিলেই ভেতরের কান্না বেরিয়ে আসবে। চোখে অপমান, কণ্ঠে জেদ, আর বুকের ভেতর জমে থাকা হাজারটা প্রশ্ন। কেন তার জীবনে এমনটা হলো? অহনা হঠাৎ অন্যদিকে ঘুরে দাঁড়ালো, কিন্তু আরিয়ানের উপস্থিতি যেন তাকে আরো অস্থির করে তুলল। আমি শাড়ি পাল্টাবো, তুই এক্ষুনি বাইরে যা, এখানে এক সেকেন্ডও থাকবি না। তার গলার শব্দ ঘরে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। অহনার কণ্ঠে শুধু আদেশ না, ছিল নিজের ভাঙ্গা আত্মসম্মান বাঁচানোর তাগিদ। সে চায় না এই লোক তার দুর্বলতা দেখুক, সে লোকটাকে সে এখনো স্বীকারই করতে পারেনি। আরিয়ান তখনও দরজার কাছে দাঁড়িয়ে। অহনার রাগ তার চোখে পড়ল, সে সরে গেল না, বরং ধীরে ধীরে দেওয়ালে হেলান দিল, যেন সে পালাবে না, এই কথাটাই বোঝাতে চায়। বাইরে যাব মানে? বউ শাড়ি পাল্টালে আমি কেন বাইরে যাব? বউদের সবকিছু দেখার হক স্বামীর থাকে। কথাটা অহনার কানে যেতে তার ভেতরের আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে উঠল, বুক ধরফর করতে লাগলো, শ্বাস ভারী হয়ে এলো। সে ঘুরে তাকালো আরিয়ানের দিকে, দৃষ্টিতে ঘৃণা আর অপমানের তীব্রতা। তোর মতো ছোট লোকের সামনে আমি চেঞ্জ করব ভাবলি কিভাবে তুই? লজ্জা শরম কিছু আছে নাকি? এখনই বের হ।
ঘরে বাতাস যেন ভারী হয়ে গেল। অহনার কথার প্রতিটা শব্দ ছিল তীরের মতো। আরিয়ান সেটা বুকে নিল, কিন্তু মুখে হার মানার চিহ্ন আনল না। আরিয়ান ধীরে ধীরে এক পা এগিয়ে এলো, কণ্ঠ নরম অথচ ভেতরে লুকানো জেদ স্পষ্ট। ছোট লোক হলেও এখন আপনার স্বামী, শুধু চেঞ্জ না অহনা, আপনাকে আমার সাথে বেড শেয়ারও করতে হবে। বিয়ে করে আলাদা থাকা যায় না। অহনার চোখ বড় হয়ে গেল। কথাটা শুনে তার শরীর কেঁপে উঠল। রাগ, ভয় আর অপমান একসাথে মাথার ভেতর ঝড় তুলল। থাম, একদম থাম। তুই বেশি বাড়াবাড়ি করছিস। জোর করে বিয়ে করালে সব অধিকার পাওয়া যায় না। আমি তোকে স্বামী মানি না, বুঝলি? তার গলা কেঁপে উঠল, কিন্তু সে চোখের জল পড়তে দিল না। অহনা জানে একবার কাঁদলে সে দুর্বল হয়ে পড়বে, আর এই ঘরে সে দুর্বল হতে চায় না। আরিয়ান এক মুহূর্ত চুপ করে থাকলো। অহনার চোখের কোণে জমে থাকা জল সে দেখে ফেলেছে। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল তার। তবুও কণ্ঠ শক্ত রেখেই বলল, আপনি না মানলেও সত্য বদলাবে না। এই ঘরে আমরা দুজনই থাকবো। রাগ করে ঝগড়া করে মুখ ফিরিয়ে থাকলেও পালানোর রাস্তা নেই কারো। তুই যদি আর এক পা সামনে আসিস, আমি চিৎকার করব, আমি ভেঙে যাব, কিন্তু তোকে কাছে আসতে দেব না। ঘরের ভেতর তখন নিঃশ্বাস নেওয়ার ভারী মনে হচ্ছে। বাইরে রাত নেমে এসেছে। ঝিঝি পোকার ডাক ভেসে আসছে জানালা দিয়ে। ভেতরে দুইটা জেদি মানুষের যুদ্ধ। একজন অপমান আর আরেকজন কষ্ট লুকিয়ে রেখেছে। আরেকজন জেদ আর অদ্ভুত ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান সেখানেই থেমে গেল, চোখে কঠিন শান্ত ভাব। ভয় দেখিয়ে লাভ নাই অহনা, আমি জোর করতে আসিনি। আমি থাকতে এসেছি, স্বামী হিসেবে, বোঝা হিসেবে হলেও। অহনা আলমারির সামনে দাঁড়িয়ে রইল। রাগে তার হাত কাঁপছে, বুকের ভেতর জমে আছে না বলা কান্না। আরিয়ান কিছু দূরে দাঁড়িয়ে একটা অচেনা সম্পর্কের শুরুতে, যেখানে ভালোবাসার আগে যুদ্ধটা জেতা দরকার। হঠাৎ অহনার সহ্য শক্তির বাঁধ ভেঙে গেল। এতক্ষণ যে আগুন বুকের ভেতর চাপা ছিল, সেটা এবার মুখে বেরিয়ে এলো। সে আলমারি থেকে সরে দরজার দিকে পা বাড়ালো, চোখে জল, মুখে জেদ আর অপমানের ছায়া। থাকবো না আমি এখানে। যেখানে আমার কোনো প্রাইভেসি নেই, কোনো সম্মান নেই, সেখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমি এই ঘর ছাড়ছি না এক্ষুনি। তার কথার সাথে সাথে শাড়ির আঁচল উড়িয়ে সে দরজার দিকে এগোতে লাগলো। মনে হচ্ছিল এক সেকেন্ড দেরি করলে সে ভেঙে পড়বে। এই ঘর, এই বিয়ে, এই মানুষ, সবকিছু তার দম বন্ধ করে দিচ্ছে। আরিয়ান সেটা দেখে হঠাৎ নড়ে চড়ে দাঁড়ালো। অহনাকে যেতে দেওয়া মানে এই সম্পর্কটা প্রথম রাতেই ভেঙে যাওয়া। সে দ্রুত এগিয়ে এসে অহনার হাত ধরে ফেলল। একদম বাইরে পা রাখবেন না অহনা, এখন না। তার গলায় হঠাৎ কঠিনত্ব ঢুকে গেল, চোখে জেদ আর ভয় মিশে আছে। আপনি এভাবে বের হয়ে গেলে সব আরো খারাপ হবে। আমি থাকতে তা হতে দেব না। হাত ধরা মাত্রই অহনা যেন আগুন হয়ে গেল, শরীর কেঁপে উঠল, চোখে বিদ্যুৎ ঝলকানি। হাত ছাড়। তোর সাহস কত বড় যে আমাকে টাচ করিস? ছোট লোক খ্যাত। আমাকে ধরার অধিকার তোকে কে দিয়েছে? সে নিজের হাত ছাড়াতে জোরে টান দিল। বুক ধরফর করছে, অপমানে গলা ভার হয়ে এসেছে। তুই ভাবিস আমি তোর জিনিস নাকি? মেম্বারের মেয়ে আমি। তোর মতো লোকের ছায়া আমার গায়ে লাগার কথা না। ঘরের বাতাস তখন ভারী হয়ে গেছে। দুজনের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আরিয়ান এক মুহূর্তে থমকে গেল। অহনার চোখের আগুনের ভেতর লুকানো ভয় আর অপমান সে ঠিকই বুঝে ফেলল। ধীরে ধীরে সে হাতের চাপে ঢিলা করল, কিন্তু ছাড়ল না পুরোপুরি। গলা এবার একটু নরম হলো। গালাগালি দিন, রাগ করুন, অপমান করুন, সব সহ্য করব, কিন্তু এভাবে পালিয়ে গেলে সমস্যার সমাধান হবে না অহনা। ওনার চোখ ভেজা অবস্থায় তার দিকে তাকালো। রাগের আড়ালে চাপা কষ্ট ফেটে পড়তে চাইছে। সমস্যা তো তুই নিজেই। আমাকে জোর করে বিয়ে করিয়ে এনে এখন অধিকার দেখাচ্ছিস। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এখানে। আমি জোর করতে আসিনি, আমি শুধু চাই আপনি থাকুন, যুদ্ধ করে হলেও, ঝগড়া করে হলেও, কারণ আজ না থাকলে কাল আর ফিরবেন না। অহনা আরিয়ানের হাত ঝাঁকিয়ে ছাড়িয়ে নিল, চোখে পানি টলমল করছে, কিন্তু পড়তে দিচ্ছে না। মনে রাখিস আমি দুর্বল নই। কাউকে সুযোগ দিলে সেটা আমার দয়া, আর তোকে আমি এখনো সেই দয়া দেইনি। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। দরজার সামনে দাঁড়িয়ে অহনা কাঁপছে রাগে, অপমানে আর না বলা কান্নায়। আরিয়ান কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে, একটা জেদি সম্পর্কের শুরুতে, যেখানে ভালোবাসার আগে লড়াইটাই সবচেয়ে বড়। ঘরের ভেতর তখন অদ্ভুত এক অস্বস্তিকর নীরবতা। লাল আলো, ফুলের গন্ধ আর দুজনের ভারী নিঃশ্বাস মিলিয়ে পরিবেশটা আরো টানটান হয়ে উঠছে। অহনা দরজার কাছেই দাঁড়িয়েছিল। হঠাৎ ঘুরে আরিয়ানের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল।
ঘুরে দাঁড়া, আমি শাড়ি চেঞ্জ করব। তার কণ্ঠে আদেশ সঙ্গে লজ্জা লুকানো আর রাগ। অহনা চায় না এই মানুষটা তার দুর্বল মুহূর্তগুলো দেখুক। আরিয়ান ভ্রু কুচকে তাকালো, ঠোঁটে কোণে হালকা দুষ্ট হাসি। কেন? আমি তাকালে কি সমস্যা? কথাটা শুনেই অহনার মাথায় আগুন জ্বলে উঠল, বুক ধরফর করতে লাগলো, গলা শক্ত হয়ে এলো। সমস্যা মানে বুঝিস না? এক্ষুনি ঘুরে দাঁড়া, একদম কথা বাড়াবি না। আরিয়ান তার রাগটা বুঝে গেল, বেশি বাড়লে যুদ্ধ আরো বড় হবে। সে হালকা হাসি চাপা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, দাঁড়াচ্ছি। সে ধীরে ধীরে ঘুরে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে গেল। ঘরের ভেতর তখন শুধু কাপড়ে নড়াচড়া আর অহনার চাপা নিঃশ্বাসের শব্দ। অহনা পেছনে দাঁড়িয়ে শাড়ি বদলাতে লাগলো। প্রতিটা নড়াচড়া তার নিজের কাছেই অস্বস্তিকর লাগছিল। সে ভাবছিল আরিয়ান তাকাচ্ছে না তো। আরিয়ান দেওয়ালের দিকে মুখ করে থাকলো, কৌতূহল সামলাতে পারল না আর চোখে একটুখানি তাকালো। শুধু ঝাপসা ছায়া, আলো ছায়ের খেলায় অহনার নড়াচড়া। তবু তার বুকের ভেতরটা কেমন করে উঠল, গা শিরশির করে উঠল অচেনা অনুভূতিতে। সে দ্রুত আবার চোখ ফিরিয়ে নিল। কিছুক্ষণ পর অহনা বিছানার দিকে এগিয়ে গিয়ে শুয়ে পড়ল। ক্লান্ত, রাগ আর মানসিক যুদ্ধে শরীর ভারী হয়ে এসেছে। আরিয়ান ধীরে ধীরে এসে বিছানার এক পাশে বসতে গেল। ঠিক তখনই অহনা চোখ খুলে রেগে উঠল। এখানে শুবি না, দূরে থাক। তার কণ্ঠে এখনো জেদ, কিন্তু আগের মতো শক্ত নয়। আরিয়ান হালকা হেসে তাকালো, গলায় শান্ত দুষ্টামি। নিজের বিছানা নিজে না শুলে কি হবে বলেন? এই ঘরটা আমার। অহনা মুখ ফিরিয়ে নিল, বুকের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা। ঘরের ভেতর বাতাস তখন ভারী হয়ে আছে। লাল আলোয় বাসর ঘরটা আরো অচেনা লাগছে অহনার কাছে। সে বিছানার একপাশে মুখ ঘুরিয়ে শুয়েছিল, কিন্তু বুকের ভেতরে রাগ আর অপমান তাকে স্থির থাকতে দিচ্ছিল না। হঠাৎ সে উঠে বসে আরিয়ানের দিকে চাকালো, চোখে আগুন, কণ্ঠে ঘৃণা। তোর ঘর হলেও তুই এখানে থাকতে পারবি না। আমি কি তোর মতো খ্যাতের সাথে রাত কাটাবো নাকি? কেন ভুলে যাস এটা? কথাগুলো ছুঁড়েই সে আবার মুখ ফিরিয়ে নিল। অহনার প্রতিটা শব্দ ছিল অপমানের মতো ধারালো। আরিয়ান এতক্ষণ চুপ ছিল, কিন্তু অহনার কথাগুলো তার বুকের ভিতর জমে থাকা সব সহ্য শক্তি ভেঙে দিল। চোখে হঠাৎ একরাশ জেদ আর অচেনা আবেগ জমে উঠল। সে ধীরে ধীরে অহনার কাছে এগিয়ে গেল। অহনা কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান ঝুঁকে পড়ল। রাগ, কষ্ট আর অদ্ভুত টানের মাথায় সে মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। সময়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আরিয়ান সঙ্গে সঙ্গে নিজেও থেমে গেল। কয়েক ইঞ্চি দূরে সরে দাঁড়ালো, নিঃশ্বাস ভারী, চোখে দ্বন্দ্ব। মাথায় রাখুন অহনা, আজ থেকে এই খ্যাত ছেলেই আপনার স্বামী। পছন্দ হোক বা না হোক, এই সম্পর্ক থেকে পালানো যাবে না। তবে অপমান করলে আমি চুপ থাকবো না। কুত্তা, কিস করলি কোন সাহসে? তুই ভাবি আমি তোর খেলনা নাকি? সে পাশের বালিশ তুলে পুরো শক্তিতে আরিয়ানের দিকে ছুঁড়ে মারল। বালিশটা গিয়ে আরিয়ানের বুকে লাগলো। আরিয়ান অবাক হয়ে একপাশে সরে দাঁড়ালো। অহনার চোখে তখন শুধু আগুন আর অপমানের জল। তোকে দূরে থাকতে বলেছি, আমার কাছে আসার অধিকার তোকে আমি দেইনি। আবার এমন করলে ঘর মাথায় তুলে চিৎকার করব। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। বালিশটা মেঝেতে পড়ে আছে, ফুলের গন্ধের সাথে মিশে গেছে ঝগড়ার তীব্রতা। আরিয়ান চুপ করে দাঁড়িয়ে রইল, চোখে জেদ থাকলো, ভেতরে কোথাও একটা অপরাধবোধ খোঁচা দিচ্ছে। অহনা আবার শুয়ে পড়ল, কিন্তু ঘুম নেই চোখে। বুকের ভেতর রাগের সাথে সাথে অজানা কাঁপন, যেটা সে কোনোভাবে মানতে রাজি না। ঘরের ভেতর তখন নিঃশ্বাস নিল ভারী লাগছে। লাল আলোয় বাসর ঘরটা যেন যুদ্ধের ময়দান হয়ে গেছে। ফুলের গন্ধের মাঝেও অহনার রাগ আর অপমানের গরম বাতাস ভেসে বেড়াচ্ছে। বালিশ ছুঁড়ে মারার পর সে উঠে বসে আছে, মুখ ধরফর করছে, চোখে পানি আর আগুন একসাথে। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে কঠিন একটা হাসি টেনে বলল, আপনার কি মনে হয় চিৎকার করলে কেউ দৌড়ে আসবে? সবাই জানে আজ আমাদের বাসর। এই ঘরে কি হয় সেটা নিয়েই মানুষ ফিসফিস করে, দরজা ভেঙে ঢোকে না। তাই ভয় দেখিয়ে লাভ নাই অহনা। আপনি যত খুশি চিৎকার করুন, কেউ আসবে না। কারণ সবাই জানে স্বামী বউয়ের ঝগড়াও বাসরেরই অংশ। তুই কি বোঝাতে চাস? এখন আমার সাথে জোর করতে চাস নাকি? কথাটা শুনে আরিয়ান থেমে গেল, চোখের দৃষ্টি বদলে গেল, গলা আরো শক্ত হলো। জোর করতে চাই না, আমি মানুষ, জানোয়ার না। কিন্তু অপমান করলে, তুচ্ছ করলে তখন আমার মাথাও ঠান্ডা থাকে না। আমি চাই সম্মান দিয়ে থাকুক আমাদের সম্পর্ক, যুদ্ধ করে হোক, ঝগড়া করে হোক, কিন্তু বারবার ছোট করলে আমি চুপ করে থাকবো না। অহনা দাঁতে দাঁত চেপে তাকালো, চোখে আগুনের ফুলকি। সে রেগে চিৎকার করে বলল, তোর মতো খ্যাতের সাহস আছে আমাকে কিছু বলার?
আমি মেম্বারের মেয়ে, ভুলে যাস না। আরিয়ানের চোখে এবার জেদ জ্বলে উঠল। গলা ভারী কিন্তু নিয়ন্ত্রিত, সে বলল, চ্যালেঞ্জ করবেন নহনা, আমি সহজ মানুষ ঠিকই, কিন্তু দুর্বল না। অপমান করলে সারা রাত শুধু ঝগড়া আর কান্নাই থাকবে এই ঘরে, শান্তি থাকবে না কারো। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। বাইরে ঝিঝি পোকার ডাক, ভেতরে দুজনের ভারী নিঃশ্বাস। অহনা বিছানায় বসে আছে রাগে, অপমানে আর ভেতরে কাঁপনে। আরিয়ান কয়েক কদম দূরে দাঁড়িয়ে জেদ, কষ্ট আর অদ্ভুত দায়িত্ববোধ নিয়ে। ঘরের ভেতর হঠাৎ করে অহনার সব শক্তি ভেঙে গেল। এতক্ষণ যে রাগ, জেদ আর অপমান বুকের ভেতর চেপে রেখেছিল, সেগুলো আর ধরে রাখতে পারল না। চোখের কোণ ভিজে উঠল, ঠোঁট কাঁপতে লাগলো। সে বালিশ আঁকড়ে ধরে ফুপিয়ে উঠল। তুই শুরু থেকেই আমাকে জোর করছিস। আমি কি তোর হাতের পুতুল নাকি? আমার ইচ্ছে, আমার ভয় কিছুই কি তোর কাছে দামি না? কান্নার শব্দে ঘরটা আরো ভারী হয়ে উঠল। অহনার কাঁধ কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো। আরিয়ান এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়েছিল। অহনার কান্না দেখে তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। রাগের জায়গায় এবার অস্বস্তি আর কষ্ট এসে বসলো। সে ধীরে ধীরে কয়েক কদম এগিয়ে এলো, কিন্তু ছোঁয়ার সাহস করল না। আপনাকে জোর করার কোনো ইচ্ছে আমার নাই অহনা, বিশ্বাস করুন। আমি শুধু চাই বিয়েটাকে মেনে নিই। আপনার সম্মতি ছাড়া আমি কিছুই করব না। তার গলা এবার আগের মতো কঠিন না, বরং ভেতরে চাপা ব্যথা বেরিয়ে এসেছে। অহনা চোখ মুছে রাগে তাকালো, কান্নার মাঝেও জেদ স্পষ্ট। কখনো মানবো না, যা পারিস কর। আমার মন জোর করে বদলানো যায় না। কথাটা শুনে আরিয়ানের চোখে আগুনের ছায়া খেলো। অহনার সামনে এসে থামলো, সে খুব কাছে, কিন্তু স্পর্শ না করে। আপনি যদি না মানেন তাহলে এই ঘরটা যুদ্ধের জায়গা হবে, ভালোবাসা হবে না। আর আমি যুদ্ধ চাই না অহনা। এক মুহূর্ত নীরবতা, দুজনের নিঃশ্বাস একসাথে মিশে যাচ্ছে। অহনার বুক ধরফর করছে। আরিয়ান ধীরে মাথা ঝাঁকালো, নিজের রাগ সামলে নিয়ে পেছনে সরে গেল। থাক, আজ না, এখন ঘুমান। মেজাজ গরম হলে আমি নিজের মধ্যে থাকি না, তাই দূরে থাকাই ভালো। সে কথা শেষ করে বিছানার একপাশে শুয়ে পড়ল। মুখ ঘুরিয়ে দেওয়ালের দিকে। অহনা কিছুক্ষণ বসে রইল। বুকের ভেতরে জমে থাকা কান্না আর আটকে রাখতে পারল না। নীরবে কাঁদতে কাঁদতে সে অন্য পাশে শুয়ে পড়ল। দুজনের মাঝখানে তখন শুধু বিছানার ফাঁকা জায়গা না, ছিল অপমান, জেদ, ভয় আর ধীরে ধীরে তৈরি হওয়া এক অচেনা সম্পর্কের বোঝা। একই ঘরে, একই বিছানায়, কিন্তু দুজন দুই দুনিয়ায়। ভোরের আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়ছিল। বাসর ঘরে লাল আলো ফিকে হয়ে এসেছে। ফুলের গন্ধে মিশে গেছে সকালের ঠান্ডা হাওয়া। রাতের ঝগড়া, কান্না আর না বলা কথাগুলো যেন এখনো ঘরের ভেতর ভাসছে। আরিয়ান ধীরে ধীরে চোখ খুলো। কিছুক্ষণ বুঝতে পারল না সে কোথায় আছে। তারপর পাশের উষ্ণ স্পর্শটা টের পেতেই তার বুকটা হালকা কেঁপে উঠল। সে তাকিয়ে দেখল অহনা ঘুমের মধ্যে নিজের অজান্তে তার দিকে গড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরে আছে। এক হাত আরিয়ানের বুকে, মুখটা তার কাঁধের কাছে ঠেসে আছে। ভোরের আলোয় অহনার মুখটা শান্ত, রাগহীন শিশুর মতো নিষ্পাপ লাগছে। আরিয়ান এক মুহূর্ত নিঃশ্বাস আটকে রাখলো। রাতে সব ঝগড়া, অপমান, রাগ এই দৃশ্য এসে থমকে গেল। সে কিছুই বলল না, নড়ল না, যেন একটু নড়লেই এই মুহূর্ত ভেঙে যাবে। কিছুক্ষণ পর অহনার চোখের পাতা কেঁপে উঠল। ঘুম ভাঙতে সে নিজের অবস্থাটাও বুঝতে পেল। চমকে গেল সে, তাকালো নিজের হাত আরিয়ানের বুকে, শরীরটা তার খুব কাছে। অহনা তাড়াতাড়ি সরে গিয়ে বসে পড়ল, মুখ লাল, চোখ বড় বড়। এটা এটা ঘুমের মধ্যে হয়েছে, আমি বুঝিনি। তার কণ্ঠে অস্বস্তি, লজ্জার আগে রাগের ছায়া একসাথে। আরিয়ান তখনও শান্ত হয়ে শুয়ে, ঠোঁটের কোণে হালকা হাসি, চোখে দুষ্টু কোমলতা। ঘুমের মধ্যে এসেছেন আর জেগে থাকতে আসলেও সমস্যা নাই, আমি তো আপনারই মানুষ। অহনা সঙ্গে সঙ্গে ভুরু কুচকে তাকালো। রাগটা আবার ফিরে এলো। সে রাগী কণ্ঠে বলল, জেগে থাকতে তোর মতো খ্যাতের কাছে কখনো আসবো না, ভুলে যাস না। ঘরের ভেতর হালকা রোদের রেখা, দুজনের মাঝখানে পড়ে আছে অহনার গলার জেদ, কিন্তু ভেতরে অজানা অস্থিরতা। আরিয়ান ধীরে ধীরে উঠে বসলো, কণ্ঠে মজা আর দৃঢ়তা একসাথে। আসবেন ম্যাডাম, জেগে হোক বা ঘুমে সব সময় আমার কাছে আসবেন, এটা অভ্যাস হয়ে যাবে। অহনা মুখ ফিরিয়ে নিল। বুকের ভেতর অকারণেই ধুকপুক করতে লাগলো। কিছু বলতে গিয়েও থেমে গেল সে। জানালার বাইরে তাকিয়ে থাকলো, যেন নিজের অস্বস্তি লুকাতে চায়। জানালার ফাঁক দিয়ে রোদের লম্বা রেখা এসে বিছানার উপর পড়ছে। বাসর রাতের ভারী পরিবেশটা এখন একটু হালকা হলেও অহনার মুখে এখনো বিরক্তি আর অস্বস্তির ছাপ। নিজের বাড়ি আরাম ছেড়ে হঠাৎ এই ঘর, এই পরিবেশ, সবকিছুই তার কাছে অচেনা আর দম বন্ধ করা।
আরিয়ান ধীরে বিছানা থেকে নেমে দাঁড়ালো। রাতের ঝগড়ার ক্লান্তি মুখে থাকলো, কণ্ঠে স্বাভাবিক আনার চেষ্টা করলো। ফ্রেশ হয়ে নিন, সকাল হয়ে গেছে। অহনা বালিশে হেলান দিয়ে বসেছিল, চারপাশে একবার তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ফ্রেশ হবো কোথায়? তোর রুমে তো ওয়াশরুমই নাই। আমরা গরিব মানুষ অহনা, রুমে রুমে ওয়াশরুম দেওয়ার সামর্থ্য নাই, বাইরে আছে। অহনার কথা শুনে নাক সিটকে ফেল, যেন কিছুর গন্ধ পেয়ে গেছে। সে বিরক্ত হয়ে বলল, ছি, সবাই যেটা ইউজ করে আমি সেটা ইউজ করব? তোর ধারণা আছে আমি কোথায় বড় হয়েছি? তার চোখে ঘৃণা, মুখে বিরক্তির রেখা। আরিয়ান একটু থামলো, বুকের ভেতর হালকা খচখচ করলো, তবুও শান্ত গলায় বলল, না পারলে কিছু করার নাই, আমাদের বাসায় একটাই ওয়াশরুম আর টিউবওয়েলও বাইরেই, এখানকার নিয়ম এমনই। ঘরের জানালা দিয়ে গ্রামের উঠান দেখা যাচ্ছে, মুরগির ডাক, গাছের পাতা নড়ার শব্দ আর দূরে মানুষের চলাচল। অথচ অহনার চোখে এসব শুধু কষ্টের ছবি। অহনা মুখ শক্ত করে তাকালো। তুই আসলেই ছোট, আমার জীবনটা তোর এই গ্রামেই শেষ করে দিবি। কথাটা ছুরি দিয়ে সে বিছানা থেকে নামলো, শাড়ির আঁচল ঠিক করতে করতে দরজার দিকে এগোতে লাগলো, কিন্তু পায়ের ভেতর এখনো অস্বস্তি আর অভিমান। আরিয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। অহনার কথাগুলো তার বুকের ভেতর ঢুকে গেল, মুখে কিছু বলল না। জানালার বাইরে তাকিয়ে ধীরে নিঃশ্বাস ফেল। গ্রামের সাধারণ ঘর, উঠান, টিউবওয়েল সবকিছু তার কাছে স্বাভাবিক, কিন্তু আজই স্বাভাবিক জীবনটাই অহনার কাছে অপমান। ঘরের দরজা খুলে বাইরে পা রাখতেই অহনার চোখে পড়ল একপাশে ভিন্ন একটা দুনিয়া। কাঁচা ওঠান, টিনের চালা, গাছের ছায়া, মাটির গন্ধ আর মানুষের কোলাহল। শহরের ফ্ল্যাট আর পরিপাটি জীবনের সাথে যার কোনো মিলই নেই। অহনার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে গেল। সে মাত্রই 2 কদম এগোতেই চারিদিক থেকে লোকজন জড়ো হয়ে এলো। কারো চোখে কৌতূহল, কারোর মুখে হাসি, আবার কারোর কণ্ঠে চাপা ফিসফিস। এই যে নতুন বউ, দেখি দেখি কেমন। কথাগুলো অহনার কানে লাগতে সে আরো অস্বস্তি বোধ করলো। এত মানুষের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে তার ভালো লাগছে না। শাড়ির আঁচল শক্ত করে ধরে বিরক্ত গলায় বলল, আমি ওয়াশরুম যাব, সবাই একটু সরে দাঁড়ান। তার কণ্ঠে আদেশ, মুখে বিরক্তির ছাপ, কিন্তু গ্রাম্য কৌতূহল এত সহজে সরে না। ঠিক তখনই আরিয়ানের ছোট বোন ইমা ভিড় ঠেলে সামনে এলো, চোখে সরলতা, মুখে আপন ভাব। চলুন ভাবি, আমি দেখিয়ে দিই। ইমা অহনার হাত ধরে আলতো করে টেনে নিয়ে যেতে লাগলো উঠানের এক পাশে। পথ চলতে চলতে অহনা চারপাশে কোথাও গরু বাঁধা, কোথাও হাঁস মুরগির ডাক, কোথাও মাটির উপর পড়ে থাকা পানি। তার নাক কপাল কুঁচকে যাচ্ছে বারবার। টিউবওয়েলের কাছে এসে থামলো ইমা। লোহার পুরনো টিউবওয়েল, পাশে কয়েকটা বালতি আর বদনা রাখা। ইমা নিজ হাত দিয়ে টিউবওয়েল চেপে পানি তুলো, ঝরঝর করে পরিষ্কার পানি পড়তে লাগলো বালতিতে। তারপর ইমা বদনায় পানি ভরে অহনার দিকে এগিয়ে দিল। নিন ভাবি। অহনা বদনাটা হাতে নিল, কিন্তু মুখের ভাঁজ আরো গভীর হলো। নাক সিটকে গেল অনিচ্ছায়। তার চোখে স্পষ্ট বিরক্তি আর অস্বস্তি। এই পরিবেশে, এই টিউবওয়েলে, এই সবার ব্যবহার করা জিনিস সবকিছুই তার অভ্যস্ত জীবনের থেকে শত যোজন দূরে। অহনার বুকের ভেতর রাগ জমে উঠল। মনে হচ্ছে এক নিমিষেই তাকে অনেক নিচে নামিয়ে আনা হয়েছে। তবু সে কিছু বলল না, পরিস্থিতি তাকে বাধ্য করেছে। শাড়ির আঁচল ঠিক করে ভারী নিঃশ্বাস নিয়ে সে ইমার দেখানো পথে এগিয়ে গেল। পায়ের ভেতর অনিচ্ছা, মনে অসহ্য বিরক্তি আর চোখে ভেজা অভিমান। মেম্বারে মেয়ে অহনা আজ প্রথমবার বুঝছে এই ঘর, এই গ্রাম, এই সংসার তাকে মানিয়ে নিতে হলে শুধু শরীর না, মনটাকেও অনেক যুদ্ধ করতে হবে। ওয়াশরুম থেকে বের হয়ে উঠোনে পা দিতেই অহনার চোখে আবার সেই পরিচিত অচেনা জগৎটা ভেসে উঠল। কাঁচামাটি, ভেজা পা ছাপ, গাছের ছায়া আর চারিদিকে মানুষের চলাচল। শহরের ফ্ল্যাটের সাদা টাইলস আর পারফিউমের গন্ধে সাথে যার কোনো মিলই নেই। অহনা গ্রামের মেয়ে হলো, বাবার টাকা থাকার কারণে ছোটবেলা থেকেই সে শহরে পড়াশোনা করেছে, তাই এই পরিবেশে অভ্যস্ত না। ইমা পাশে দাঁড়িয়ে নরম গলায় বলল, ভাবি, আমি টিউবওয়েলে চাপ দিই, আপনি মুখ ধুয়ে নিন। ইমার সঙ্গে সঙ্গে টিউবওয়েলের হাতল চেপে ধরল, ঝরঝর করে ঠান্ডা পানি পড়তে লাগলো। অহনা অনিচ্ছায় এগিয়ে এসে হাত বাড়ালো, পানি দিয়ে মুখে ছিটিতে লাগলো। ঠান্ডা পানির ছোঁয়ায় চোখ মুখ খুলে গেল ঠিকই, কিন্তু মনটা আরো ভারী হয়ে উঠল। হাত মুখ ধোয়ার সময় কয়েকজন প্রতিবেশী মহিলা এসে দাঁড়ালো। কৌতূহলী চোখে অহনার দিকে তাকিয়ে কেউ কেউ কথা তুলল। বড় লোকের মেয়ে হয়ে এই গরিব ঘরে থাকতে হবে রে, মানিয়ে নিতে হবে সবটাই। সংসার এমনই, নতুন বউয়েদের শুরুতেই কষ্ট হয়।
কথাগুলো অহনার কানে লাগতেই বুকের ভেতরটা কেমন করে উঠল। সে মুখ মুছতে মুছতে চোখ নামিয়ে নিল। ঠিক তখনই আরিয়ানের মা উঠান পেরিয়ে এগিয়ে এলেন, মুখে শান্ত হাসি, চোখে মায়া। তিনি পাশের মহিলাদের দিকে তাকিয়ে নরম গলেই বললেন, পারবে সব ভাবি, আস্তে আস্তে সব শিখে যাবে। যত বড় লোকের মেয়ে আছে আমাদের থেকেও গরিব ঘরে এসে সংসার করছে ভালোবাসার টানে। মানুষ ভালোবাসলে সব সহজ হয়ে যায়। কথাগুলো শুনে অহনার বুকের ভেতর হালকা একটা মোচড় দিল। বাইরে মুখ শান্ত থাকলো, ভেতরে সে কথা বলল, তারা ভালোবাসার জন্য করে, আমার মনে তো ভালোবাসা নেই, আছে শুধু আরিয়ানের জন্য ঘৃণা আর অভিমান। সে জানে এই সংসারে তার আশাটা কোনো ভালোবাসার গল্প না, এটা জোর করে চাপিয়ে দেওয়া বাস্তবতা। আরিয়ানের মা তখন অহনার হাতে আলতো করে ধরলেন। চলো মা, রান্নাঘরের পাশে বসো। তিনি অহনাকে টেনে নিয়ে গেলেন মাটির রান্নাঘরের দিকে। চুলার ধোয়ার গন্ধ, ভাত বসানোর সব হাড়ির টুংটাং আওয়াজ, সবকিছু অহনার কাছে নতুন আর বিরক্তিকর লাগছে। একটা ছোট্ট টুল এনে আরিয়ানার মা বসতে দিলেন তাকে। অহনা চুপচাপ বসে পড়ল। কি আর করবে, না বসলে কথা উঠবে, বসলে মন ভারী হবে, দুদিকেই কষ্ট। চারপাশে সবাই নিজের কাজে ব্যস্ত, আর অহনা বসে আছে একা। মাথার ভেতর ঘুরছে হাজারটা প্রশ্ন। এই গ্রাম, এই সংসার, এই মানুষগুলো সবই তার জীবনে হঠাৎ করে ঢুকে পড়েছে। ভালো লাগা নেই, আছে শুধু বিরক্তি, ক্লান্তি আর না বলা অভিমান। তবু সে বসে থাকে, কারণ এখন তার সামনে পালানোর রাস্তা নেই, আছে শুধু মানিয়ে নেওয়ার যুদ্ধ। সকালটা গ্রামের উঠোনে একটু অন্যরকম ব্যস্ততার ভরে উঠেছে। মুরগির ডাক, টিউবওয়েলের শব্দ, মানুষের কথাবার্তা, সব মিলিয়ে অহনার মাথা যেন আরো ভারী হয়ে যাচ্ছে। রান্নাঘরের পাশে ছোট্ট একটা টুলে বসে আছে অহনা। শাড়ির আঁচল ঠিক করতে করতে চারপাশে তাকাচ্ছে বিরক্ত চোখে। তার কাছে সবকিছুই অচেনা, অস্বস্তিকর, জোর করে গিলে নেওয়া বাস্তবতার মতো। মনের ভেতর শুধু একটাই কথা ঘুরছে, এই জায়গা আমার না, এই মানুষগুলো আমার না, আর এই সংসার তো কোনো দিনই আমার হতে পারে না। ঠিক তখনই উঠোন পেরিয়ে আরিয়ান ঢুকে পড়ে। চোখে মুচকি হাসি, কিন্তু গলায় চাপা খোঁচা। কিরে বড় লোকের বেডি, বসে থাকলে হবে? সংসার করলে তো কাজ করতে হয়, নাকি শুধু সাজগোজ করলেই দায়িত্ব শেষ? আমাকে কি তোর কাজের মেয়ে মনে হয় যে এসেই হাড়ি পাতিল ধুয়ে দেব? নিজের সংসারে কাজ করলে কেউ কাজের মানুষ হয় না ম্যাডাম, তখন মানুষ হয় দায়িত্বশীল। অনাকে যেন কথাটা আরো জ্বালিয়ে দিল। সে উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচল শক্ত করে ধরে। আমি পারবো না এসব করতে, এই পরিবেশ, এই নিয়ম কিছুই আমার না। নতুন বউ জামাইয়ের সাথে এভাবে কথা বলতে হয় না মা, স্বামী মানে সম্মান। অনার চোখ সরাসরি তার দিকে যায়। গলায় কোনো নরম ভাব নেই, বরং অহংকার জমাট। এর থেকে ভালো কথা আমার মুখ দিয়ে বের হয় না, আমি যা পারি সেটুকুই বলি। উঠোনে হালকা নীরবতা নেমে আসে, কেউ মুখ চাউচাই করে। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে থাকে অহনার দিকে, রাগাছে আবার কোথাও একটা মুগ্ধতাও। সে ধীরে গলায় বলে, আপনি বড়লোক ঘরের মেয়ে হতে পারেন অহনা, কিন্তু আজ থেকে এইটাই আপনার সংসার। চান বা না চান আমার সাথেই মানিয়ে নিতে হবে। অহনা ঠোঁট চেপে ধরে চোখ নামিয়ে নেয়, কিন্তু ভেতরে আগুন জ্বলতে থাকে। মনে মনে বলে, মানিয়ে নেওয়া আর ভালোবাসা এক জিনিস না আরিয়া, তোর জন্য আমার মনে এখন শুধু জেদ আর ঘৃণা। সে আবার টুলে বসে পড়ে, চারপাশ তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কি আর করবে, এই ঘর, এই মানুষ, এই বিয়ে, সবই এখন তার বাস্তবতা। রান্নাঘরের চারপাশে বাইরের আলো, পাতিলের ভেতর ভাত ফেটে ওঠার শব্দ, হাড়ির ঢাকনা সরিয়ে রাখার আওয়াজ, আর চুলায় ধোয়াই হালকা গন্ধ ঘরটা ভরে দিয়েছে। পুরো উঠানটা যেন ব্যস্ততার সঙ্গে কাঁপছে। আরিয়ান দূরে দাঁড়িয়ে ঘরের এই বেসামাল পরিবেশটা অবলোকন করছে, চোখে হাসি, কিন্তু গলায় স্বাভাবিক চাপা তার ছিল। পাশে তাকিয়ে শ্বাস নিল, তারপর মায়ের কণ্ঠ নরম তবুও দৃঢ়। চলো মা, খেতে দিই। এই পরিবেশে খাবো আমি? কিভাবে খাওয়ার কথা ভাবছেন? তার চোখে বিরক্তি, ভেতরে ঘৃণা আর অস্বস্তি একসাথে। শহরের আরাম, মসৃণ ফুল, পরিষ্কার টেবিল, সব যেন এক মুহূর্তে অচেনা হয়ে গেছে। আরিয়ানের মা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বললেন, না মা, এখানে বসে খেতে হবে না, চলো ঘরে নিয়ে যাই। ইমা, তোর ভাবিকে ঘরে নিয়ে যা। ইমা খুশি মুখে অহনার দিকে এগিয়ে আসে, হাত ধরে আলতো করে টেনে নিতে শুরু করে। অহনাকে ঘরে পৌঁছে দেওয়ার পথে অহনার চোখে অস্বস্তি, মন ভাঙ্গা ভাব আর অচেনা পরিবেশের বিরক্তি সব মিলে মিশে আছে। ঘরে পা রেখেই অহনার চোখ বড় হয়ে যায়। রুমের ভেতরও শহরের আরাম নেই, তবে এখানে অন্তত মানুষ কম, তাই কিছুটা শ্বাস নেওয়ার জায়গা। দূরে থেকে আরিয়ান চোখ বুলিয়ে দেখছে, কণ্ঠে হালকা দুশ্চিন্তা, চোখে অস্বস্তি। মা, উনাকে এত আপ্যায়ন করার কি আছে? এভাবে মানিয়ে নিতে শেখানোই ভালো। আস্তে আস্তে সব শিখবে।
জোর করলে রেগে যাবে, তখন কিছু শেখা যাবে না, ধীরে ধীরে মানিয়ে নেবে, এটাই সবচেয়ে বড় শিক্ষা। অহনাকে ঘরে বসতে বসতে সে বুঝতে পারল এখন থেকে তার জীবন এক ধরনের যুদ্ধ, শহরের আরাম ছাড়া গ্রামের নিয়ম আর মানুষের চোখে মানিয়ে নেওয়ার লড়াই। আর এই লড়াই একদম সহজ নয়। রুমে বসে চোখ নামিয়ে নিঃশ্বাস ফেলে, ভেতরে বিরক্তি, কষ্ট, অভিমান, শরীর বাধ্য, মন হালকা যুদ্ধ। আরিয়ান দূরে দাঁড়িয়ে ধীরে নিঃশ্বাস ফেল, মায়ের কথাগুলো মাথায় রাখে। ভেতরে নিচেই ভাবলো অহনা যতই রেগে থাকুক সে আস্তে আস্তে মানিয়ে নেবে। রান্নাঘর থেকে ভাতের গন্ধ ছড়িয়ে পড়ছে উঠান জুড়ে, হাড়ির ঢাকনা তোলা, থালায় ভাত পড়ার শব্দ, চামচের ঠকঠক, সব মিলিয়ে ছোট ঘরটা হঠাৎই জীবন্ত হয়ে উঠেছে। আরিয়ানের মা পাত পেরে বসালেন, চোখে মায়া, মুখে হাসি, কণ্ঠে আদর। অহনা চলো মা, খেতে বসো। ধীরে ধীরে এসে বসে, চারপাশে তাকায়। মাটির মেঝেতে টিনের চাল, সাধারণ থালা, তার চোখে অস্বস্তি, নাকে বিরক্তির ভাঁজ। থালায় ভাত আর তরকারি নামাতেই অহনা ঠোঁট বাঁকিয়ে বলে, এইসব আমি খাই না। ঘরে হঠাৎ একটু নীরবতা নামে, মায়ের মুখে বিস্ময়, তবুও মমতা কমে না। তাহলে কি খাও বলো মা, বানিয়ে দেবো। মা, উনি মেহমান না, উনি এই বাড়ির বউ, আর বউরা বাড়ির খাবারই খায়, যা সবাই খায়, ওনাকেও তাই খেতে হবে। অহনার চোখ জ্বলে ওঠে, অপমান আর আগে ঠোঁট কেঁপে যায়। সে জোর করে থালার দিকে তাকায়, দু এক মুঠো ভাত মুখে তুলে, গিলতে কষ্ট হয় কিন্তু মুখে কিছু বলে না। খাওয়ার নাম করে অপমান গিলে নেয়, তারপর থালা নামিয়ে হঠাৎ উঠে দাঁড়ায়। আমার আর খেতে ইচ্ছে নেই। কথা শেষ করে রুমের দিকে চলে যায়, শাড়ির আঁচল টেনে দরজায় ঢুকে পড়ে। পেছনে চাপা নীরবতা। আরিয়ানের মা দীর্ঘশ্বাস ফেলেন, চোখে কষ্ট, মুখে দুশ্চিন্তা। আরিয়ান, এমন ব্যবহার করলি কেন? মা, ঠিকই করেছি, বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠে যাবে। এটা শহরের বাড়ি না, এখানে সবাই এক নিয়মে চলে, ওনাকেও সেটা শিখতে হবে। মা চুপ করে থাকেন, চোখে মায়া, কিন্তু বুঝতে পারেন ছেলেটাও ভুল বলছে না। রুমের ভেতর অহনা বিছানায় বসে আছে, চোখে পানি জমে কিন্তু ফেলতে চায় না। ভেতরে বলে, এই বাড়িতে আমি বউ না, আমি যেন যুদ্ধ করতে এসেছি। রুমের ভেতরটা নিঃশব্দ, দুপুরের আলো জানালার ভাগ গলে মেঝেতে পড়ছে, অথচ অহনার চোখে কোনো আলো নেই। সে বিছানার ধারে বসে আছে, হাঁটু ভাঁজ করে, শাড়ির আঁচল শক্ত করে ধরে, চোখ দুটো ফাঁকা, মনে হচ্ছে কেউ ভেতর থেকে তাকে নিঃশেষ করে দিচ্ছে। ঠিক তখনই দরজায় শব্দ হয়, আরিয়ান ঢোকে। একবার তাকায় অহনার দিকে, চোখে অভিমান, মুখে কঠিন চুপচাপ ভাব, কিন্তু সে কিছু বলে না। কথা না বাড়িয়ে চুপচাপ আলনায় রাখা শার্টটা তুলে নেয়, হাত গলাতে গলাতে আয়নায় নিজের মুখ দেখে নেয়। অহনা তাকিয়ে থাকে, মনে হয় কিছু বলবে, কিন্তু ঠোঁট খুলে না। আরিয়ান শার্টের বোতাম লাগিয়ে দরজার দিকে হাঁটে, কোনো কথা না বলে, কোনো অভিযোগ না করে চুপচাপ দরজা খুলে বাইরে চলে যায়। দরজাটা বন্ধ হতে অহনার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে যায়। সে ধীরে করে শ্বাস নেয়, চোখের কোণে জমে থাকা পানি এবার গড়িয়ে পড়ে। অহনা মনে মনে বলে, এই বাড়িতে আমি বোঝা, আর নিজের বাড়িতে আমি কলঙ্ক। অন্যদিকে মেম্বার বাড়িতে তখন ঝড় উঠেছে। বড় ঘরের মাঝখানে অহনার মা বসে কাঁদছে, চোখ লাল, গলা ভাঙ্গা। ওকে নিয়ে আসো, আমার মেয়েকে নিয়ে আসো। ওই গরিব বাড়িতে আমার মেয়ে কিভাবে থাকবে? ওদের তো তেমন কিছু নেই। আমার ফুলের মতো মেয়েটা কষ্ট পাবে। তার কান্নার পুরো ঘর ভিজিয়ে দিচ্ছে। মেম্বার সাহেব চেয়ারে বসে আছেন, মুখ শক্ত, চোখে আগুন। যে মেয়ে আমার মান সম্মান নষ্ট করতে পারে, যে নিজের ইচ্ছায় একটা ক্ষেতের ছেলেকে বিয়ে করে, অমন মেয়ের দরকার আমার নাই। কথাগুলো ধারালো ছুরির মতো বের হয়। মা আরো কাঁদে, হাত জোর করে বলে, মেয়ে ভুল করে ফেলেছে ঠিকই, কিন্তু তাই বলে কি মাফ করা যায় না? ও তো আমাদের রক্ত, একবার তো ফিরিয়ে আনো। না, আমার মান সম্মান শেষ, গ্রামের মুখ দেখাতে পারছি না। ওই মেয়ে আমি আর মানবো না। যেদিন ও বিয়ে করেছে ওই ছেলেটাকে, সেদিনই ও আমার মেয়ে মারা গেছে। ও তো সুখে নাই ওখানে, আমার বুকটা ফেটে যাচ্ছে। ফাটুক, তবু আমার মাথা আর নত হবে না। ঘরের ভেতর নীরবতা নামে, শুধু মায়ের কান্নার শব্দ ভাসতে থাকে। একদিকে অহনা শ্বশুরবাড়িতে একা, আরেকদিকে নিজের বাড়িতে হয়ে গেছে পরিত্যক্ত। দুদিক থেকেই দরজা বন্ধ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, যার নাম অহনা, কিন্তু যার এখন কোথাও জায়গা নেই। গ্রামে ধুলো মাখা রাস্তা পেরিয়ে আরিয়ান তার বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে এসেছে। বিকেলের হালকা বাতাসে ধুলো কাঁপছে, গাছের পাতা কেঁপে উঠছে, মুখে স্বল্প হাসি, কিন্তু চোখে আগুন। কারণ ভেতরে এখনো ভাঙ্গা অনুভূতি, মেম্বারের প্রতি তীব্র অসন্তোষ। বন্ধুরা তাকে দেখে চমকায়, কেউ হালকা হাসি, কেউ চোখে কৌতূহল।
ভাই দেখেছিস, গ্রামে তো সবাই মেম্বারের কথা শোনাচ্ছে। মেয়ে পালিয়ে বিয়ে করলো, ওর সম্মান তো শেষই। ভালোই তো হয়েছে, এই মেম্বারের অনেক অহংকার ছিল, এবার দেখুক কেমন লাগে। ভাই কিন্তু মাঝখানে মেম্বার মেয়েটা ফেসে গেল। আরিয়ান ঠোঁট চেপে হেসে নিল, চোখে কোনো মায়া নেই, বরং অভিমান আর স্থিরতা। কিছু করার নেই, এটা ওনার কপালে লেখা ছিল। বন্ধুরা হালকা হাসলো, কেউ কেউ মাথা নেড়ে সম্মতি জানালো। আরিয়ান কাঁধে হালকা হাত ঠেসে বলে, যে মেয়েটা নিজের পথে হাঁটছে সে কখনোই কারোর জন্য দমে যাবে না, আর ওর জীবনের নিয়ন্ত্রণ কেউ নিতে পারবে না। রাতের আকাশের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলে। মনের ভেতর একটাই ভাবনা, মেম্বারের অহংকার ভাঙবে। রাত নেমেছে গ্রামের ওপর, আকাশে তারার আলো, উঠোনে ঝিঝি পোকার ডাক, ঘরের ভেতর অদ্ভুত নীরব। অহনা বিছানার ধারে বসে আছে, হাঁটু জড়িয়ে, চোখ দুটো শূন্য দেওয়ালের দিকে। সারাদিনের অপমান, কষ্ট, রাগ আর জমে আছে বুকের ভেতর। হঠাৎ দরজায় শব্দ, কর খুলে যায় দরজা। আরিয়ান ঢুকে, সারাদিনের ধুলো মাখা শরীর, চোখে ক্লান্তি, তবুও ভেতরে শক্ত একটা ভাব। সে একবার অহনার দিকে তাকায়, কয়েক সেকেন্ড নীরবতা, তারপর স্বাভাবিক গলায় বলে, খেয়েছেন? সেসব জেনে তোমার কি কাজ? আরিয়ান একটু হেসে নেয়, গলা শান্ত কিন্তু কথায় জেদ। সে স্বাভাবিক কণ্ঠে বলল, জানা তো উচিত, বউ না আপনি? বউ বলবে খুন করবো তোকে, তোর বউ আমি কখনো না। ঘরের বাতাস ভারী হয়ে যায়। আরিয়ান এক পা এগোয়, চোখে দৃঢ়তা, কণ্ঠে চাপা আগুন। বউ হয়ে গেছেন ম্যাডাম, এখন মানতে শিখুন। মরে গেলেও মানবো না। ঘরের ভেতর থমথমে নীরবতা নামে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, একজনের চোখে অহংকার ভাঙ্গার জেদ, আরেকজনের চোখে স্বাধীনতা হারানোর যন্ত্রণা। রাতের ঘরটা নীরব, শুধু বাতাসে হালকা ঝাপট। জানালার বাইরে পাতার নড়াচড়া আর মেঝেতে ভাসমান ছায়া। অহনা বিছানা ধারে বসে আছে, চোখে অস্বস্তি, শরীর টান টান, মন ভরা ঘৃণা আর ঘুমের ক্লান্তি সব মিলেমিশে তাকে চুপ করে বসতে বাধ্য করেছে। হঠাৎ আরিয়ান চলে আসে, চোখে আগুন, গলা নিচে, ভেতরে চাপা জেদ। কোনো শব্দ না করে সে এক ধাক্কা দেয় অহনাকে। অহনা ভয়ে কেঁপে ওঠে, কিন্তু আরিয়ান তাকে বিছানায় ঠেসে শুয়ে দেয়। আর বউ না হলে আমার বেডরুমে কি করেন ম্যাডাম? ছুবি না আমাকে, তুই ছুলে গা ঘিন ঘিন করছে। আরিয়ান থামেনি, চোখে জেদ, কণ্ঠে কম্পন। নিঃশ্বাস ভেঙে ভেঙে ঠোঁট টেনে আনে। স্বামীর ছোঁয়া বউয়ের সারা শরীরেই থাকা উচিত। ছুবি না, আমি কখনো তোর বউ হব না। মানতে শিখুন ম্যাডাম, এখন থেকে এটাই আপনার সংসার। যতই রেগে থাকুন আপনি আর আমার বিয়ে পাল্টাতে পারবেন না। অহনার ঘরে হাওয়া লাগছে, শরীর কেঁপে উঠছে, মনের ভেতর শুধু জ্বালা, ঘৃণা আর আগুন। ঘরের নিঃশব্দে দুজনের মধ্যে এক অবরুদ্ধ উত্তেজনা ভেসে থাকে। অনেক রাত গভীর, ঘরের বাইরে ঝিঝি পোকা ডাক, ভেতর শুধু নিঃশ্বাসের শব্দ আর চাপা উত্তেজনা। অহনা বিছানার একপাশে বসে আছে, চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি আর অভিমান। বারবার শাড়ির আঁচল মোছাচ্ছে। আরিয়ান অন্য পাশে বসে চুপচাপ। হঠাৎ অহনা ভাঙ্গা গলায় বলে ওঠে, সেগুলো কবে দিবে? কখনো না। কখনো না মানে? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো আরিয়ান। আমি এতটা ভালো মানুষ হতে পারবো না। আমি চাই ওগুলো, না হলে কিন্তু খারাপ হবে। কিছুই হবে না, আপনি আমার বউ, এটা মাথায় রাখবেন। এসব কেন করছো? আমার মান সম্মানের কোনো দাম নেই? অবশ্যই আছে, আমি তো আপনার মান সম্মান নষ্ট করছি না। করছো, তুমি আমার মান সম্মান নিয়ে খেলছো। কথাটা বলে সে মুখ ঢেকে ফেলে। নীরব ঘরে শুধু তার কান্নার শব্দ। আরিয়ান চুপ করে বসে থাকে, চোখে জেদ নেই এবার, বরং অদ্ভুত এক চাপা দ্বন্দ্ব। ঘরের ভেতরটা অন্ধকারে ভেজা, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে বিছানা কোণে পড়ে আছে। অহনা মুখ লুকিয়ে কাঁদছে, কাঁধ কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে কাছে আসে, বিছানার ধারে বসে নরম গলায় বলে, কাঁদছেন কেন? আমি কি কিছু করছি নাকি? করছো না, প্রতিনিয়ত গুমড়ে মরছি আমি। সব তোমার জন্য বাড়ির মানুষ আমাকে ভুল বুঝে আছে। তোমার জন্য তারা ভাবছে আমি তাদের সম্মান নষ্ট করেছি। সব তো তোমার জন্যই আরিয়ান। এত কথা বলবেন না। 100 বার বলবো, কারণ তুমি একটা খারাপ। কি করে এমন কাজ করতে পারো? আমি তো ঘৃণায় মরে যেতে ইচ্ছে করে। কথাটা বলে অহনা আবারও ভেঙে পড়ে, বিছানায় বসে মুখ ঢেকে কাঁদে। ঘরের ভেতর শুধু তার কান্নার শব্দ। আরিয়ান চুপ করে বসে থাকে, ঘরের ভেতরটা ভারী হয়ে আছে। অহনার কান্নার শব্দে বাতাস পর্যন্ত থমকে গেছে। সে বিছানা কোণে বসে মুখ লুকিয়ে কাঁদছে। আরিয়ান আর চুপ থাকতে পারে না, ধীরে ধীরে কাছে আসে। কণ্ঠটা এবার আগের মতো কঠিন না, বরং অদ্ভুত এক চাপা নরম ভাব। এখন থামুন, নিজেকে এভাবে ভাঙবেন না। সে হাত বাড়ায়, কিন্তু স্পর্শ করার আগে অহনা ঝাঁকিয়ে ওঠে, রাগে চিৎকার করে বলে, ছাড়ো আমাকে, তোর ছোঁয়া আমার সহ্য হয় না। ঘরের ভেতর হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। আরিয়ানের চোখ
কুঁচকে যায়, রাগ আর কষ্ট একসাথে জমে ওঠে। আমার ছোঁয়া সহ্য হয় না, তাহলে কার ছোঁয়াতে সুখ লাগে? যেই হোক সে তুই না। কথাটা ঘরে বিস্ফোরণের মতো পড়ে। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর ধীরে নিঃশ্বাস নেয়, রাগটা গিলে ফেলে। ভুল ভাবছেন অহনা, আমি জোর করে কিছু চাই না। যেদিন আপনি নিজে চাইবেন সেদিনই আমার কাছে আসবেন। জোর করে পাওয়া ভালোবাসা হয় না। অহনা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। আরিয়ান 2 কদম পেছায় নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। আজ না হোক, কিন্তু একদিন বুঝবেন আমি আপনার ক্ষতি করতে আসিনি। ঘরের ভেতর আবার নীরবতা নামে। অহনা দাঁড়িয়ে থাকে, বুকের ভেতর রাগ, কিন্তু তার সাথে অদ্ভুত এক কাঁপুনি। ঘরের আলো নিভে আসে ধীরে ধীরে। বাইরে ঝিঝি পোকার ডাক, ভেতরে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। অহনা আর কথা পারে না, চুপচাপ বিছানায় শুয়ে পড়ে, পিঠে ঘুরিয়ে দেয় যেন দেওয়ালের সাথে কথা বলছে। কিছুক্ষণ পরে আরিয়ানও শুয়ে পড়ে। ঘরের নীরবতা তার বুকেও চাপ ফেলে। ধীরে ধীরে সে অহনার দিকে একটু সরে আসে, এক মুহূর্ত দ্বিধা করে, তারপর খুব আলতো করে হাত বাড়ায়। অহনার কাজ মাত্রই সে কেঁপে ওঠে। আরিয়ান ধৈর্যের পরীক্ষা করবে না, সরে যাও। ঘরটা হঠাৎ থমকে যায়। আরিয়ান হাত থামিয়ে ফেলে, কণ্ঠ নরম কিন্তু ভেতরে কষ্ট। আমাদের তো বিয়ে হয়েছে, বিয়ের পর আলাদা থাকা কষ্টের। তোমার সাথে থাকা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের। কথাটা ছুরির মতো লাগে। আরিয়ান আর 1 ইঞ্চিও এগোয় না, হাত নামিয়ে নেয়, নিজের দিকে ফিরে শুয়ে পড়ে। কিছুক্ষণ কেউ কথা বলে না। অন্ধকার ঘরে দুজন শুয়ে থাকে, একজন দূরত্ব চায় আর একজন দূরত্ব বুঝে নিতে শিখছে। বাইরের বাতাস জানালায় ধাক্কা দেয়, আর ভেতরে একই বিছানায় থেকেও দুজন মানুষ থাকে, দুদিকে 2 জগতে। সকালের আলো উঠানের মাটি ভিজিয়ে দিয়েছে। পাখির ডাক, টিউবওয়েলের শব্দ আর রান্নাঘর থেকে ভেসে আসা কাঠের চুলা ধোয়া, সব মিলিয়ে গ্রামটা ধীরে ধীরে জেগে উঠেছে। অহনা ঘুম থেকে উঠে চুপচাপ বাইরে যায়। চোখে ঘুম নেই, মুখে হাসি নেই। টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে পানি তোলে, হাত মুখ ধুই। ঠান্ডা পানিতে মুখ ভিজালো, মনের ভেতর ভার কমে না। শাড়ির আঁচল ঠিক করে ধীরে ধীরে রান্নাঘরের পাশে গিয়ে বসে পড়ে। আরিয়ানের মা চুলায় হাঁড়ি বসাচ্ছেন, খুন্তির শব্দ, কাঠের ঠকঠক আওয়াজ। অহনা পাশে বসে থাকে চুপচাপ, মাথা নিচু করে। কিছুক্ষণ পর মা তাকিয়ে বলেন, কি হয়েছে মা, মন খারাপ নাকি? না, এমনি ভালো লাগছে না। ভাবি, গল্প করো, গল্প করলে মন ভালো থাকে। না হলে চলো গ্রামটা ঘুরে আসি, নতুন জায়গা দেখলে মন হালকা হয়। না, এখানেই বসে থাকি। রান্নাঘরে আবার চুলার শব্দ ওঠে। অহনা চুপ করে বসে থাকে, চারপাশে মানুষ, কিন্তু ভেতরে সে একা। মায়ের চুলায় আগুন যেমন ধীরে ধীরে জ্বলে, অহনার বুকের ভেতরও তেমনি নীরবে একটা আগুন জ্বলতে থাকে, কষ্টের, অভিমানের আর নতুন জীবনের ভয় নিয়ে। সকালের আলো আরো উজ্জ্বল হয়ে উঠেছে। রান্নাঘরে ধোয়ার গন্ধ, চুলার আগুনের শব্দ আর উঠানে নরম কোলাহল, সব মিলিয়ে বাড়িটা জেগে উঠেছে পুরোপুরি। অহনা চুপচাপ বসে আছে, হাঁটু ভাঁজ করে, চোখ মাটিতে গেঁথে, মুখে কোনো কথা নেই, শুধু ভেতরের ভার। ঠিক তখনই ঘর থেকে আরিয়ান বেরিয়ে আসে, ঘুম যাওয়ানো চোখ, কিন্তু তাকাতে বুঝে যায় অহনার মুড ভালো নাই। সে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলে, এভাবে চুপচাপ কেন? ভাবির হয়তো মন খারাপ, জানি না। চলুন বাইরে একটু হেঁটে আসি, খোলা জায়গায় গেলে ভালো লাগবে। তোমার সাথে কোথাও যেতে চাই না। বাতাসে হালকা টান পড়ে। আরিয়ান একটু এগিয়ে আসে, কণ্ঠে জেদ কিন্তু স্বর নিচু। সব সময় রুমে বসে থাকলে মাথা আরো খারাপ হয়। চলুন একটু বাইরে। বলেছি না যেতে চাই না। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে শুধু কবজিটা টেনে ধরে ওঠাতে চায়। একটু আসুন, 2 মিনিট। ভালো না লাগলে সঙ্গে সঙ্গে ফিরে নিয়ে আসবো। অহনা থমকে যায়, হাতটা সরিয়ে নিতে চায়, কিন্তু ইমা চোখে অনুরোধ দেখে থেমে যায়। ইমা হালকা হেসে বলে, ভাবি চলো না, মাঝে বাতাস ভালো লাগে। কিছুক্ষণ চুপ থেকে অহনা উঠে দাঁড়ায়, রাগ আছে কিন্তু তার চেয়েও বেশি ক্লান্ত। ঠিক আছে, কিন্তু বেশি দূর না। আরিয়ানের চোখে হালকা স্বস্তি ফুটে ওঠে। দুজন বাড়ি গেট পেরিয়ে বের হয়। সামনের দিকে খোলা মাঠ, সবুজ ধান ক্ষেত, মাটির রাস্তা, হালকা বাতাসে ধানের শীষ দুলছে। অহনা ধীরে হাঁটে, চোখে নতুন দৃশ্য, কিন্তু মনে এখনো পুরনো কষ্ট। আরিয়ান পাশে পাশে হাঁটে, কথা কম, নজর বেশি, যেন বুঝতে চাইছে এই মেয়েটার ভেতর ঠিক কতটা ঝড় জমে আছে। মাঠের হাওয়ায় শাড়ির আঁচল উঠছে, আর অহনার বুকের ভেতর একটা প্রশ্ন ঘুরছে, এই মানুষটার সাথে আমার যুদ্ধ কতদিন চলবে? খোলা মাঠের মাঝে দুজন দাঁড়িয়ে আছে, চারিদিকে ধানের শীষ তুলছে, হালকা বাতাসে মাটির গন্ধ ছড়িয়ে পড়েছে। আকাশটা যতটা মুক্ত, অহনার বুকটা ঠিক ততটাই বন্ধ। অহনা হঠাৎ থেমে যায় আর এগোয় না, চোখে জমে থাকা কষ্ট নিয়ে আরিয়ানের দিকে ফিরে দাঁড়ায়। তুমি আমার জীবনটা এমন বন্দি করে দিলে কেন আরিয়ান?
বাতাসে কথাটা ভেসে থাকে। আরিয়ান একটু অবাক হয়, তারপর চারপাশে দিকে তাকায়। নীল আকাশ, খোলা মাঠ দেখি বলে, কোথায় বন্দি করেছি? এই তো মুক্ত আকাশে ঘোরাচ্ছি। এটা জীবন না, সারাক্ষণ ভয়ে ভয়ে বাঁচতে পারছি না। আমি থাকতে ভয় কিসের? ভয়টাই তো তোমাকে নিয়ে। সেখানে ভয় না পেয়ে উপায় কি? কিছু করব না বললাম তো। বিশ্বাস করি না তোমাকে। কথাটা ছোট কিন্তু ভেতরে অনেক ভার। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ থাকে, ধান ক্ষেতের দিকে তাকায়, তারপর ধীরে নিঃশ্বাস ছাড়ে। বিশ্বাস না থাকলে একই আকাশের নিচে থেকেও মানুষের দম বন্ধ হয়ে যায়। অহনা কিছু বলে না, সে আকাশের দিকে তাকায়, কিন্তু তার চোখে আকাশ না, ভেসে ওঠে নিজের বাড়ি, মায়ের মুখ আর হারিয়ে যাওয়া স্বাধীনতা। মাঠের ভেতর দিয়ে হাঁটছিল ওরা দুজন। রোদেলা আলো ধানের শীষে পড়ে ঝিলমিল করছে, দূরে গরু চড়ছে, কোথাও পাখি ডাক। হঠাৎ পাশের আল ধরে কয়েকজন লোক দাঁড়িয়েছিল। আরিয়ানকে দেখে হাসি মুখে ডাক দেয়, এই আরিয়ান, তোর তো কপাল খুলে গেছে রে, মেম্বারের মেয়ে বিয়ে করে ফেললি। কেন? মেম্বারের মানুষ বিয়ে করলে কি সমস্যা? আমরা কি মানুষ না? মানুষ তো বটেই, কিন্তু উনাদের মতো এত বড় লোক না। বড়লোক তাতে কি? গরিব হয়েও ওনার মেয়েকে ভালো রাখার ক্ষমতা আছে আমাদের। এইসব আজেইরা পেঁচাল বাদ দাও, বাড়ি চলো। তার কণ্ঠে স্পষ্ট অস্বস্তি। আরিয়ান একবার লোকগুলোর দিকে তাকায়, তারপর অহনার দিকে। কিছু না বলে হাঁটা ধরে। দুজন আবার মাঠের পথ ধরে ফিরতে থাকে। পিছনে ফেলে আসে ধানক্ষেত, লোকজনের কথা আর অহনার অশান্ত মন। ফেরার পথে অহনা চুপ, আরিয়ানও চুপ, কিন্তু দুজনের মাঝখানে নিঃশব্দে জমে থাকে অসমতা, অভিমান আর না বলা অনেক কথা। বাড়ির উঠোনে পা দিতেই আরিয়ানের মা রান্নাঘর থেকে তাকিয়ে বলে ওঠে, মা এই যে, না খেয়ে কই যাস তোরা? একটু ঘুরে আসলাম মা, এখন খেতে দাও। মা কিছু না বলে পাত পেরে দেয়। ঘরের ভেতর নীরবতা, চামচের শব্দ, ভাতের গন্ধ আর অহনার ভেতরে অস্থিরতা। সবাই খায়, কেউ কথা বলে না। খাওয়া শেষ হইতেই সে ধীরে উঠে দাঁড়ায়। অহনা সোজা রুমে চলে যায়, দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ে। শরীরটা এখানে, মনটা অনেক দূরে। ভালো লাগছে না তার কিছুই। চোখ ভিজে আসে, ব্যাগ থেকে ফোন বের করে, হাত কাঁপতে কাঁপতে নাম্বার ডায়াল করে। রিং। মা রিসিভ করে, কেমন আছিস মা? ভালো আছি মা। আসবি না? বাবা তো ওই বাড়িতে যেতে মানা করেছে। কিভাবে যাব মা? তুই কেন ওই ছেলেটাকে বিয়ে করতে গেলি মা? তোর বাবার মান সম্মান নষ্ট হয়ে গেল যে। আমাকে ক্ষমা করে দাও মা, আমার কিচ্ছু করার ছিল না। কথাগুলো বলতেই তার গলা কেঁপে ওঠে, চোখের পানি বালিশে পড়ে। একসময় যে বাড়ি ছিল আশ্রয়, আজ সেটাই দূরত্ব। অহনা ফোন কানে চেপে ধরে থাকে। ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘোরে, ভুলটা কি সত্যি শুধু তারই? রুমটার ভেতর তখন অদ্ভুত একটা নীরবতা। বাইরে গ্রামের হালকা বাতাস ঢুকছে জানালা দিয়ে, কিন্তু অহনার বুকের ভেতর বাতাস ঢোকার জায়গা নেই। সে ফোনটা কানে ধরে বসেছিল। মায়ের কণ্ঠ শুনে বুকটা ভরে উঠেছিল, কিন্তু সেই ভরাট মনটাই আবার খালি হয়ে গেল মুহূর্তেই। অহনা ধীরে বলে, তোমাকে পরে ফোন দিব মা। লাইন কেটে দেয়। ফোন নামাতেই চোখ চলে যায় বিছানার দিকে, আর তখনই তার শীততারা বেয়ে ঠান্ডা স্রোত নামে। বালিশের পাশে পড়ে আছে আরিয়ানের ফোন, একদম অবহেলায় রাখা। কিন্তু অহনার চোখে সেটা অবহেলা না, বরং অজানা রহস্যের দরজা। তার হাত কাঁপে, তবুও এগিয়ে যায়, ফোনটা তুলে নেয়। মনের ভেতর হাজারটা প্রশ্ন। এই ফোনে কি সব আছে? স্ক্রিন অন করে, আঙ্গুল চালায়। গ্যালারি ফাঁকা, মেসেজ অস্বাভাবিকভাবে পরিষ্কার, কল হিস্ট্রি মুছে ফেলা। অহনার বুকটা ধীরে ধীরে ভারী হতে থাকে। সবকিছু এত নিখুঁত কেন? হঠাৎ পিছন থেকে ভেসে আসে ভারী কণ্ঠ। কি খুঁজেন? অহনা চমকে ওঠে, হাত কেঁপে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে দ্রুত ঘুরে তাকায়। দরজার কাছে দাঁড়িয়ে আছে আরিয়ান, চোখে শান্ত ভাব, কিন্তু সেই শান্ততার নিচে লুকানো গভীর কিছু। আরিয়ান ধীরে ধীরে কাছে আসে, পায়ের শব্দ যেন চাপা হুমকি। ওখানে কিছুই নেই। তাহলে কোথায় রেখেছো? সব একটা মেমোরিতে আছে, আর সেটা কোথায় তা কেউ জানে না। এই কথাই অহনার বুকটা ধক করে ওঠে। সে যেন হঠাৎ বুঝে যায় এই মানুষটা সাধারণ না। রাগে তার চোখ লাল হয়ে যায়। অহনা এক পা এগিয়ে বলে, কি শুরু করেছো তুমি? ফেরত দাও সব। রুমটার বাতাস ভারী হয়ে আসে। আরিয়ানও এগিয়ে আসে, তার কণ্ঠ ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন লুকানো। সেটা সম্ভব না। কেন সম্ভব না? আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার চোখে তখন অন্য এক আরিয়ান, মুখে শান্ত কিন্তু ভেতরে অচেনা দৃঢ়তা। আরিয়ান ধীরে বলে, ওটা দিলে আপনি কি এখানে থাকবেন? কথাটা অহনার বুকে এসে আঘাত করে, যেন কেউ হঠাৎ তার ভেতরের মাটি সরিয়ে দিল। রুমটা ছোট হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অহনার চোখ
জমে ওঠে ভয়, রাগ, অসহায়তার। রুমটার ভেতরে তখন থমথমে নীরবতা। জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে, কিন্তু অহনার বুকের ভেতর বাতাস ঢোকার পথ বন্ধ। আরিয়ানের কথাগুলো এখনো তার কানে বাজছে। আপনি কি এখানে থাকবেন? অনা কিছুক্ষণ চুপ করে থাকে, চোখ নামিয়ে নেয়, তারপর হঠাৎ চোখ তুলে তাকায়। সেই দৃষ্টিতে আর ভয় নেই, আছে আগুন। অহনা শক্ত কণ্ঠে বলে, এইভাবে কতদিন আটকে রাখবে আমাকে আরিয়ান? রুমে যেন শব্দটা গড়িয়ে পড়ে। আরিয়ান এক পা এগিয়ে আসে, কণ্ঠ নরম করার চেষ্টা করে। আটকে রাখতে চাই না, ভালোবেসে রাখতে চাই। এ কথাই অহনার ঠোঁট কেঁপে ওঠে। সে হেসে ফেলে, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই, আছে তাচ্ছিল্য। এটা ভালোবাসা না, এটা জোর জবরদস্তি। অহনার চোখে পানি জমে, কিন্তু গলায় কান্না নয়, রাগ। আরিয়ান দীর্ঘ নিঃশ্বাস নেয়, চোখে তখন দৃঢ়তা। যা খুশি ভাবুন, কিন্তু আমার থেকে আলাদা হতে পারবেন না। কথাটা যেন শিকলের মতো অহনার বুকে পড়ে। অহনা এক ঝটকে সামনে এগিয়ে আসে, তার চোখ লাল হয়ে ওঠে। কে তুই আমাকে আটকে রাখার? আমি তো সম্পত্তি নাকি? রুমটা হঠাৎ ছোট হয়ে আসে। অহনার বুকের ভেতর জমে থাকা আগুন বেরিয়ে পড়ে। ভালোবাসা হলে মানুষ ছাড়তে জানে, আর তুই জানিস শুধু দখল করতে। আরিয়ান চুপ করে থাকে, তার চোখে তখন এক অন্যরকম ছায়া, শান্ত কিন্তু বিপজ্জনক। অহনা আরো কাছে আসে। একদিন আমি বের হবই আরিয়ান, সেদিন তোর এই জোরের হিসাব নিব। চেষ্টা করে দেখুন। এই দুই শব্দে অহনার শরীর কেঁপে ওঠে। সে বুঝে যায় এই মানুষটা শুধু যেদিন আসে ভয়ঙ্করভাবে নিশ্চিত। অহনা পিছিয়ে যায় এক পা, কণ্ঠ ভারী হয়ে আসে। তুই আমার জীবনটা নষ্ট করছিস। না, আমি আপনার জীবন আমার সাথে জুড়ে দিচ্ছি। কথাটা অহনার বুকে পাথরের মতো বসে যায়। সে তাকিয়ে থাকে আরিয়ানের দিকে, একসময় চোখ নামিয়ে নেয়, ভেতরে ভেতরে ভাঙতে থাকে, আর মনে মনে বলে, এই ঘরটা এখন আমার ঘর না, এটা আমার কারাগার। ভাবি নাস্তা করেন। অহনা চোখ ঘুরিয়ে নেয়। দুপুরে আরিয়ানের মা নিজ হাতে ভাত বেড়ে দেয়। মা আদর করে বলে, মা, না খেলে শরীর খারাপ করবে। ভালো লাগছে না। প্লেটটা ছুঁয়েও দেখে না। বিকেল গড়িয়ে রাত নামে। অহনার বুকের ভেতর খালি পেটের থেকেও ভারী হয়ে থাকে রাগ, অপমান, বন্দিত্ব। রাতে আরিয়ান ঘরে ঢোকে, দেখে অহনা বিছানার এক কোণে বসে আছে, চোখে ক্লান্তি, মুখে জেদ। আরিয়ান ধীরে বলে, খাচ্ছেন না কেন? কথা বলতে চাই না তোর সাথে, দূরে থাকবি। রুমটা হঠাৎ গম্ভীর হয়ে ওঠে। আরিয়ান এক পা এগিয়ে আসে, চোখ শক্ত করে বলে, দূরে থাকতে পারবো না, কাছে আসবো, ভালোবাসবো। তোর ভালোবাসার কথায় আগুন। কি ভাষা এগুলো? অহনা এবার তার দিকে মুখ ফেরায়, চোখে জমে থাকা ঝড় বের হয়ে আসে। তোর জন্য এর থেকে ভালো ভাষা জানা নেই। কথাটা যেন ছুরি হয়ে লাগে। রুমে নীরবতা নামে। আরিয়ান দাঁড়িয়ে থাকে। অহনা শুয়ে পড়ে পাশ ফিরে, কিন্তু ঘুম আসে না। রুমটা নিঃশব্দে ঘুমিয়ে নেয়। হালকা বাতাস ঢুকছে জানালা দিয়ে, কিন্তু ভেতরে যেন শ্বাস নেওয়ার জায়গাও নেই। অহনা বিছানার এক পাশে শুয়ে থাকে, চোখ বন্ধ, কিন্তু ঘুম আসে না। তার ভেতর জমে থাকা রাগ, অভিমান, ঘৃণা সব মিলিয়ে বুকটা কাঁপছে। আরিয়ান ধীরে ধীরে কাছে আসে, চোখে এক অদ্ভুত দৃঢ়তা, কণ্ঠে অচেনা হিম। সে বিছানায় শুয়ে পড়ে, কিছুক্ষণ চুপচাপ চোখ বন্ধ করে থাকে, তারপর হঠাৎ একটু কাছে সরে আসে, পিছন থেকে জড়িয়ে ধরে অহনার কাঁধের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে, অহনা, কুত্তা ছাড় না আজ আদর করব। তোর ছোঁয়াই ঘৃণা লাগে। আরিয়ান বুক ভরে নিঃশ্বাস নেয়, চুপচাপ তাকিয়ে থাকে, কণ্ঠ শান্ত কিন্তু চোখে অচেনা আগুন। আমি ভালোবাসি। এটা ভালোবাসা না, এসব নোংরামি। আরিয়ানের চোখের ভেতর তখন জল জ্বলে অগ্নি, কণ্ঠ ভারী, রাগ আর অভিমান মিশিয়ে বলে, আমার ভালোবাসা আপনার কাছে নোংরামি লাগে? হ্যাঁ, নোংরা মানুষের সবকিছুই নোংরা। কথাগুলো যেন বজ্র হয়ে পড়ে, নিঃশ্বাসের শব্দটাও যেন থেমে যায়। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে, তার চোখে তখন রাগ, অভিমান। অহনা আবারও পাশ ফিরে শুয়ে পড়ে, চোখ নামিয়ে ফিসফিস করে, আমাকে ছোবে না। এই কথাটা আরিয়ানের ভিতরের রাগ জেদ বাড়িয়ে দিল। সে অহনাকে টান দিয়ে তার দিকে ফিরিয়ে নিল। অহনা রাগে কিছু বলতে যাবে, তার আগে অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অহনা হতভম্ব হয়ে গেল। সে ভাবতে পারেনি আরিয়ান এমন কিছু করবে। আইন শুধু কিচ করে থামে না। অহনা শাড়ির আঁচল সরিয়ে দিয়ে বুকে মুখ ডুবিয়ে দিল। অহনা কান্না করে উঠল। আরিয়ান তাতেও থামলো না। সে অহনার ব্লাউজে হাত দিল। অহনা তার হাতটা ধরে ফেলল। আরিয়ান সাথে সাথে অহনার ঠোঁট কামড়ে ধরল। অহনা বাধ্য হয়ে হাত সরিয়ে নিল। আরিয়ান ব্লাউজ খুলে দূরে ছুঁড়ে মারল, তারপর বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে অহনাকে নিজের সাথে পিষে ফেলতে লাগলো। অহনা কান্না করেও ছাড়াতে পারল না। এভাবে রাত ধরে নিঃশব্দ কান্না করতে হলো তাকে। রাত গভীর, রুমে শুধু বাতাসে নীরব চলাচল। চাঁদের আলো জানালা দিয়ে এসে বিছানার উপর পড়ছে।
অহনা শুয়ে আছে, চাদর নিজের উপর ঝুলিয়ে, চোখ বন্ধ, কিন্তু বুকের ভেতর আগুন জ্বলে। ভেতরে রাগ, অভিমান, ঘৃণা সব মিলিয়ে যেন ভেতরের ঘরটা আগুনে জ্বলছে। আরিয়ান তার পাশে বসে আছে চুপচাপ, কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। চোখে ঝলমল করছে আবেগ, কণ্ঠ শান্ত কিন্তু ভেতরে জেদ। আরিয়ান ধীরে বলে, ঘুমান এখন, কেন কান্না করছেন? এতদিন ছিলই শুধু ব্ল্যাকমেইলার, আর এখন হলি ধর্ষক। এগুলো বললে খারাপ হবে, আমার আপনার প্রতি সব অধিকার আছে। জোর করে কাছে আসার অধিকার কোথায় পেলি? বউ যখন ভালোবাসা দেখিয়ে কাছে আসতে দেয় না, তাহলে তো জোর করেও আসার কি যুক্তি? রুমটা হঠাৎ থমথমে হয়ে আসে, বাতাস হালকা কিন্তু হৃদয়ে উত্তাপ কাঁপছে। আরিয়ান ধীরে এগিয়ে আসে, কণ্ঠ শান্ত, চোখে গভীর সতর্কতা। আমি জোর করিনি, এটা আমার অধিকার। যখন আপনি দিতে পারবেন না, আমি তখন নিজেরটা বুঝে নিতে জানি। ভালোবাসার বাধ্যবাধকতা আলাদা। তোর এই ধরনের দাবি আমাকে কাঁপিয়ে দেয়। আরিয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে রাগ নেই, শুধু গভীর দৃষ্টিতে শান্তি ও প্রতিশ্রুতি। রাতটা আরো গাঢ় হয়ে আসে, ঘরের ভেতর বাতাস থমকে আছে, যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনা চাদর জড়িয়ে বসে থাকে, চোখে জমে থাকা পানি আর রাগ একসাথে কাঁপছে। তার বুকের ভেতর শুধু একটা কথাই ঘুরছে, এই ঘরটা তার নিজে নয়। হঠাৎ ভাঙ্গা গলেই বলে ওঠে, এরপরে তোর সাথে থাকার প্রশ্নই ওঠে না। কথাটা রুমে আশ্রে পড়ে। আরিয়ান ধীরে তাকায় তার দিকে, চোখে অদ্ভুত কঠোরতা। পালালে এমন কিছু করব যে সমাজে মুখ দেখাতে পারবেন না। অহনার বুকটা হু হু করে ওঠে, সে দাঁড়িয়ে যায়, চোখে আগুন আর ভয় একসাথে। আর কত ভয় দেখাবি আমাকে? আমি এভাবে মরে যাচ্ছি আরিয়ান। তার কণ্ঠ কেঁপে ওঠে। আরিয়ান একবার এগিয়ে আসে, ধীরে হাত ধরে জড়িয়ে ধরার চেষ্টা করে, কণ্ঠ নরম করে বলল, আমি ভয় দেখাতে চাই না, আপনি জেদ ধরেন বলেই দেখাতে হয়। ভালো মেয়ের মতো আমার সাথে থাকলে কিছু বলবো না, প্রমিস। তোর সাথে ভালোভাবে থাকার কথা চিন্তা করাও পাপ। রুমে বাতাস যেন কেঁপে ওঠে, আরিয়ানের মুখ শক্ত হয়ে যায়, কণ্ঠ ভারী, চোখে শীতল আগুন। তাহলে সারা জীবন ভয়ে ভয়ে বাঁচুন। এই কথাই অহনার বুকটা মোচড় দেয়, সে ধীরে বসে পড়ে, চোখ নামিয়ে নেয়, ভেতরে ভেতরে ভাঙতে থাকে। মনে হয় এই মানুষটা ভালোবাসে না, সে দখল করতে চায়। রাতটা নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে, বাড়িটা অন্ধকারে ডুবে আছে, শুধু দূরে কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দ। অহনা ধীরে বিছানা থেকে নামে, পা ফেলার সময় শব্দ না হয়, সে নিঃশ্বাস পর্যন্ত আটকে রাখে, চাদরটা নামিয়ে রাখে, দরজার দিকে এগোয়। আজ তার বুকের ভেতর একটাই কথা, এখান থেকে বেরোতে হবে। সে আস্তে করে দরজায় হাত দেয়, ঠিক তখনই পেছন থেকে শক্ত কণ্ঠ। কোথায় যাচ্ছেন? অহনার বুক কেঁপে ওঠে, সে ঘুরে দাঁড়ায়, চোখে ভয়, মুখে জেদ। মুক্তি চাই, এই ঘরে আর থাকবো না। মুক্তি? কখনো মুক্তি পাবেন না। ভালোবেসে রাখছি, চুপচাপ থাকুন, জোর করলে কষ্ট হবে। তুমি জোরই করছো আমার সাথে, আমি আর পারছি না আরিয়ান। রুমে হঠাৎ নীরবতা নেমে আসে, অহনার কান্নার শব্দ বাতাসে ভাসে। আরিয়ান তাকিয়ে থাকে, তার চোখে রাগ আর দ্বন্দ্ব একসাথে। অহনা ধীরে বসে পড়ে মেঝেতে, চোখ ভিজে যায় আর মনে মনে বলে, একদিন ঠিকই পালাবো, যেভাবেই হোক। রুমে চুপচাপ নীরবতা। অহনা কাঁদতে কাঁদতে শেষমেশ বিছানার এক কোণে মাথা চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে, চোখ লাল, মুখ অস্বস্তিতে ভরা, চাদর জড়িয়ে আছে শুধু, তবে ভেতরে কষ্ট আর অভিমান ঠিকই চোখে ফুটে আছে। আরিয়ান কিছুক্ষণ তাকে চুপচাপ দেখতে থাকে, ভেতরে টানা পড়েন, রাগ আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ। তার শ্বাস ভারী, মনে মনে ভেতরের অনুভূতি চলছে। ধীরে ধীরে সে অহনার দিকে এগিয়ে আসে, নরম করে হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরে, চোখে অসীম প্রেম, কণ্ঠে কেঁপে ওঠা আবেগ। কেন বুঝতে পারছেন না আমি কতটা ভালোবাসি আপনাকে? আপনাকে ছাড়া থাকতে পারবো না, সেই কারণেই তো জোর করে আটকে রেখেছি। কি করব? আমি অনেক বেশি ভালোবাসি আপনাকে। ঘুমান এখন, আমি পাশে আছি। আপনার এই কষ্ট, এই কান্না সব ভুলে যাবেন যখন জানতে পারবেন আমি চাই শুধু আপনার সুখ। সকালের হালকা আলো জানালার ছিদ্র দিয়ে রুমে ঢুকে, বাতাস ঠান্ডা কিন্তু ঘরের উত্তাপ আছে, যেখানে দুই মন এখনো গভীর দ্বন্দ্বে জড়ানো। আরিয়ান বিছানার পাশে এসে দাঁড়ায়, তারপর ডাকে অহনাকে। অহনা উঠুন, বেলা হয়ে গেছে। অহনা চোখ খুলে কিছু বলে না, চাদর নিচে লুকিয়ে থাকে, মুখ লাল, চোখে আগুন আর লজ্জা একসাথে। আরিয়ান একটু এগিয়ে বসে। উঠুন, গোসল দিবেন না? এখন কি আমি সবার সামনে গোসল দিব? কেউ কিছু বলবে না, উঠুন। অহনাও আস্তে আস্তে উঠে বসে, চাদর আঁকড়ে ধরে, হালকা লজ্জা চোখে ভেসে ওঠে। তারা বাইরে যায়। আরিয়ান দ্রুত টিউবওয়েলে চাপ দেয়, পানি উঠে আসে, ঠান্ডা জল নেমে আসে হালকা শব্দে। সবাই কি ভাববে? আর আগে গোসল করা উচিত ছিল। কত লজ্জা লাগছে। চুপচাপ পানি দিয়ে গোসল শুরু করে। জীবনের প্রতিটি পদক্ষেপ যেন আরো ধীরে ধীরে, আর প্রত্যেক চন্দ্রবিন্দুতে লজ্জার অনুভূতি চলছে। গোসল শেষে
দ্রুত চাদর আঁকড়ে আবার রুমে চলে আসে। রুমে আসে চোখ লাল, হৃদয়ে অদ্ভুত কষ্ট। সবাই কি ভাববে? আমি তো ভাবিনি এইভাবে হবে। আরিয়ান একটু পিছনে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। তার ভালো লাগে অহনাকে দেখতে। রুমে ঢুকে অহনা আলনা থেকে একটা শাড়ি নেই, ভেজা চুল এখনো পুরো শুকায়নি। চুলের ফাঁক দিয়ে পানি টুপটাপ করে পড়ে শাড়ির আঁচলে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা ঠিক করে নেয়। চেহারায় ক্লান্তি, চোখে লজ্জা আর বুকের ভেতর এক অজানা অস্থিরতা। ভেজা চুল কাঁধে ছড়িয়ে আছে। সকালের আলো সেই চুলে পড়ে আরো উজ্জ্বল করে তুলছে তাকে। ঠিক তখনই দরজার শব্দ। আরিয়ান ধীরে ঘরে ঢোকে। এক মুহূর্ত থেমে যায়। অহনাকে দেখে তার নিঃশ্বাস আটকে আসে। সে নিঃশব্দে পেছনে এগিয়ে যায়, নরম করে তাকে জড়িয়ে ধরে। আপনাকে অনেক সুন্দর লাগছে, ঠিক আমার মনের মতো। আমি তোমার মনের মতো হতে চাই না। আরিয়ান আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে। তার কাঁধের কাছে মুখ নামেই চোখে আবেগ নিয়ে বলে, না চাইলেও আপনি আমার মনের মতো। আগেও যেমন আপনাকে দেখলে নিঃশ্বাস আটকে যেত, এখনো ঠিক তেমনই নিঃশ্বাস আটকে যায়। সেই জন্যই তো তুমি আমার নিঃশ্বাস আটকে মারতে চাইছো। কথাটা বেরিয়ে আসে কষ্টে ভেজা গলায়। আরিয়ান শক্ত করে নয়, বরং যত্ন করে তাকে কাছে টানে। কপালে হালকা চুমু দেয়, কণ্ঠে কাঁপা। মারতে চাই না, আপনার সাথে বাঁচতে চাই। অহনা কিছুক্ষণ চুপ করে থাকে। তার বুকের ভেতর ঝড় বইছে, একদিকে ঘৃণা, একদিকে অজানা টান। সে চোখ নামিয়ে নেয়। অহনা ধীরে তার হাত ছাড়াতে চেষ্টা করে, গলায় বিরক্তি আর লুকানো কাঁপন। ছাড়ো। আরিয়ান হালকা হেসে তাকে আরো কাছে টেনে নেয়, চোখে দুষ্টু ভালোবাসা। না ম্যাডাম, একটু আদর করি। অহনা মুখ ঘোরাতে চায়, কিন্তু আরিয়ান তার গাল ছুঁয়ে মুখের কাছে আসে। নরম করে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অহনার বুকের ভেতর ধাক্কা লাগে। সে কিছু বলার আগে হঠাৎ বাইরে থেকে ডাক, ভাবি ভাবি, আপনার বাবা এসেছেন। কথাটা কানে যেতেই অহনার শরীর শক্ত হয়ে যায়। সে সাথে সাথে আরিয়ানকে ঠেলে সরিয়ে দেয়। চোখে ভয় আর অস্থিরতা। কিছু না বলেই দৌড়ে বেরিয়ে যায়। বারান্দা পেরিয়ে উঠোনে গিয়ে থামে। দূরে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক ভরে ওঠে, চোখে পানি জমে। সে দৌড়ে যায়। অহনা আনন্দে কাঁপতে কাঁপতে বলে, বাবা। আমি শুধু বলতে এসেছি তোমার মায়ের শরীর ভালো না, মন চাইলে দেখে এসো। তুমি আমাকে ক্ষমা করবে না বাবা? ক্ষমা পাওয়ার মতো কোনো কাজ করনি তুমি। তোমার মা তোমাকে অনেক দেখতে চাইছে, গিয়ে দেখে এসো। এই বলে তিনি ঘুরে দাঁড়ান, হাঁটতে শুরু করেন। অহনার বুক হাহাকার করে ওঠে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সে দৌড়ে বাবার হাত ধরে ফেলে, কান্নায় ভেজা গলা। একবার ক্ষমা করো বাবা। বাবা থেমে যান। হাওয়ায় তখন শুধু অহনার কান্নার শব্দ। বাবা হালকাভাবে অহনার মাথায় হাত দিয়ে বলেন, বাড়িতে যেও, আর কিছু বলবো না। কথাটা শেষ হতে অহনার চোখের পানি থামার নাম নেই। বুকের ভেতর কষ্টের ঢেউ, লজ্জা, অপরাধবোধ আর অভিমান সব একসাথে। অনা কিছুই বলে না, চোখে পানি, গলার কণ্ঠ ঝিম ধরা। তার পা নড়াচড়া করতে করতে অদৃশ্য কান্নার ছোঁয়া বাড়ায়। ধীরে ধীরে সে ঘরের দিকে দৌড়ে যায়। রুমে দরজা খোলার আগেই বুকের ভেতর ভাঙ্গন। চাদর আঁকড়ে ধরে, নিজের কান্নার শব্দ রুম ভরে যায়। দরজা বন্ধ করে সে এক কোণে বসে পড়ে, হাত দিয়ে মুখ ঢেকে নেয়। শরীর কেঁপে কেঁপে ওঠে। মনের ভেতর ঝড় উঠেছে। কেউ থামাতে পারবে না। কেউ কি পারে তাকে শান্ত করতে? দরজা খোলা থাকলেও কেউ কিছু বলতে আসে না। আরিয়ানের মা ও বোন ইমা চেষ্টা করে অহনার কাছে গিয়ে তাকে থামাতে, কিন্তু অহনা শুনে না। মা বলেন, অহনা থামো, কান্না করে কোনো লাভ নেই। ভাবি দয়া করে থামুন। ছাড়ো আমাকে। কেউ কিছু করতে পারে না। তার কান্না রুমের চার দেওয়াল ভেঙে বাইরে ছড়িয়ে পড়ে। কেন সব এইভাবে হতে হলো? আমি শুধু শান্তি চাই, কিন্তু শান্তি আমার কাছে দূরের গল্প। মা আর বোন রুম থেকে বের হয়ে যায়। দরজা ধীরে বন্ধ হয়। বাকি ঘর শান্ত, কিন্তু রুমে উত্তাপ চলছে। আরিয়ান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, চোখে কৌতূহল, গলায় হালকা চিন্তা। হঠাৎ সে ধীরে ধীরে রুমে প্রবেশ করে, কিন্তু অহনা অভিমান আর রাগে ভরপুর। এক মুহূর্ত সহ্য করতে চায় না। এখান থেকে চলে যাও, বাহিরে যাও। আরিয়ানকে বের করে দিল। অহনা শক্ত করে ধাক্কা দিয়ে দরজা আটকে দেয়। আরিয়ান কিছু বলতে চায়, কিন্তু কেবল চুপচাপ দাঁড়িয়ে থাকে। দিন ভরে রুমে শুধু নিঃশ্বাসের শব্দ। সারাদিন দরজা খোলা হবে না, কেউ যেন আমাকে ডাকতে না আসে। চোখে লজ্জা আর অভিমান দিয়ে ভরা। বুকের ভেতর কষ্টের ঢেউ, কান্নার ধোয়া চোখে ওঠে। হঠাৎ স্মৃতির অজানা দাগ। আরিয়ান, বাবা মা সব মিলিয়ে মনের মধ্যে ঝড় তুলেছে। রাত আসে। রাতের বেলা রুমে অন্ধকার, চুপচাপ, কিন্তু হঠাৎ দরজার বাইরে কিছু শব্দ। দরজা খুলুন, দরজা খুলুন। অনা ভেতরে ভেতরে চিৎকার, কিন্তু মুখে কিছু বলে না। কোনো সাড়া নেই। আরিয়ান আবার ধীরে বলে,
দরজা খুলুন। হয়তো অনেকবার বলার পরে অহনা চুপচাপ দরজা খুলে দেয়, কিন্তু সে মুখে কোনো কথা বলে না। চোখে রাগ, অভিমান, ভেতরে অস্থিরতা। আরিয়ান শুধু তাকিয়ে থাকে, শুধু দেখছে কিভাবে অহনার মানসিক আবেগ তাকে আটকাচ্ছে। আরিয়ান ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে আসে। তার চোখে মিশ্র অনুভূতি, জেদ, চিন্তা আর নিজের মতো করে ভালোবাসার একরকম পাগলামি। কিন্তু অহনা হঠাৎ পেছনে সরে যায়, চোখ লাল, গলা কাঁপছে, বুক ভরা আগুন। সব তোমার জন্য হয়েছে, শুধু তোমার জন্য। তোমার জন্য আমার বাড়ির মানুষ আমাকে ভুল বুঝছে। ওরা ভাবছে আমি নাকি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। ওরা জানে না সত্যিটা কি। ওরা জানে না আমি কতটা অসহায় ছিলাম। তুমি আমার ব্যক্তিগত ভিডিও করে আমাকে ভয় দেখিয়ে বিয়েতে বাধ্য করেছো। তুমি আমার জীবনটা নিয়ন্ত্রণ করতে চেয়েছো। তুমি আমাকে ধ্বংস করে দিয়েছো আরিয়ান। রুমে ভারী নীরবতা নেমে আসে। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর গম্ভীর স্বরে বলে, তো আমি কি করতাম বলুন? এতবার ভালোবাসি বলার পরেও আপনি আমাকে দূরে সরিয়ে দিতেন। আমি হারতে চাইনি, আপনাকে ছাড়া থাকতে পারিনি, তাই ভুল পথ বেছে নিয়েছি। ভুল পথ? এটা ভুল না, এটা অন্যায়। তোমার জন্য আমার বাবা সমাজে ছোট হয়েছে, লোকজন আঙুল তুলে কথা বলেছে। তুমি জানো আমার বাবার সম্মান কত দামি ছিল? তুমি শুধু আমাকে না, আমার পরিবারকেও ভেঙে দিয়েছো। রুমে আবার নীরবতা। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, একজন নিজের জেদের বোঝা নিয়ে, আরেকজন ভাঙ্গা সম্মানের কষ্ট নিয়ে। রুমের ভেতর বাতাসটা ভারী হয়ে আসে। অহনার কথাগুলো আরিয়ানের বুকের ভেতর ধাক্কা মারলেও সে আর চুপ থাকতে পারে না। আরিয়ান হঠাৎ গলায় জোর এনে বলে, সে তো আমার কি দোষ বলুন? আমি পাগলের মতো ভালোবাসি বলেই আপনার পেছনে বছরের পর বছর ঘুরেছি। দু কদম এগিয়ে আসে, চোখে জমে থাকা ক্ষোভ আর কষ্ট একসাথে বেরিয়ে পড়ে। আপনার খোঁজে শহর গিয়ে থেকেছি, আপনার বাসার পাশেই ভাড়া নিয়ে দিন কাটিয়েছি। গ্রামে এলে আপনার পেছন পেছন ঘুরেছি শুধু একবার কথা বলার আশায়। আপনার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, সম্মান করে কথা বলেছিলাম, কিন্তু তিনি কি করেছেন জানেন? পুরো এলাকার সামনে আমাদের অপমান করেছে, বলেছে আমরা নাকি ওনার মেয়ের যোগ্য না। সেদিন কি আমাদের সম্মানের কোনো দাম ছিল না? আমরা কি মানুষ না? তাহলে তুমি কি করেছো? প্রতিশোধ নিয়েছো? না, এটা প্রতিশোধ না, এটা আপনাকে কাছে রাখার শেষ চেষ্টা। হার মানতে পারিনি বলেই ভুল পথে হেঁটেছি। চেষ্টা না, এটা জুলুম। ভালোবাসার নাম করে কারো জীবন দখল করা যায় না। তুমি মানুষ না, তুমি একটা জেদি, স্বার্থপর। তোমার মতো লোকের ভালোবাসা নয়, অভিশাপ লাগে। আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। রুমের আবার নীরবতা নেমে আসে। রুমের ভিতর দম বন্ধ করা নীরবতা। অহনার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আরিয়ানের কথা আর সহ্য হচ্ছে না তার। অহনা হঠাৎ গলা তুলে বলে, আমি এখনই চলে যাব। তুই যা পারিস কর। তোর যদি ইচ্ছে হয় সব ভাইরাল করে দিবি তাহলে দে, আর ভয় দেখিয়ে আমাকে আটকে রাখতে পারবি না। এভাবে আমাকে ছেড়ে যেতে পারবেন না। আপনি গেলে আমি মরে যাব অহনা। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। যা খুশি হোক, আমি আর থাকবো না। আমি সত্যি আপনাকে ভালোবাসি। কোনো ব্ল্যাকমেলারকে আমি কখনো ভালোবাসতে পারবো না। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। রাতের অন্ধকারে গ্রামটা নিঃশব্দ, চাঁদের আলো কাঁচা রাস্তার উপর পড়ে আছে। অহনা হেঁটে যায় ধীরে ধীরে। ভয় নেই মুখে, শুধু ভেতরে জমে থাকা কষ্ট। ওদের বাড়ি খুব দূরে না। এই অন্ধকার পথে সে হেঁটেই পার হয়ে যাচ্ছে, কারণ আজ সে বন্দি না, আজ সে নিজের জন্য হাঁটছে। পেছনে পড়ে থাকে একটা ভাঙ্গা ঘর, একটা ভাঙ্গা মানুষ। রুমের ভিতর আরিয়ান ধপ করে মাটিতে বসে পড়ে, চোখ থেকে পানি ঝরতে থাকে। আরিয়ান ফিস ফিস করে বলে, এত চেষ্টা করেও আপনি আমার হলেন না অহনা। তার কণ্ঠে শুধু শূন্যতা, ভালোবাসা আর জেদের মাঝখানে দাঁড়িয়ে সে একা হয়ে যায়। রাতের নীরবতায় শুধু তার কান্নার শব্দ ভাসতে থাকে। রাতের অন্ধকার পেরিয়ে যখন অহনা নিজের বাড়ির সামনে দাঁড়ায়, তখন তার বুকের ভেতরটা কেঁপে উঠছিল। এই বাড়িটাই তার শিকড়, এই দরজাটাই একসময় ছিল সবচেয়ে নিরাপদ জায়গা। হালকা করে দরজায় টোকা দিতে মা দরজা খুলে দেয়। মাকে দেখেই অহনার চোখ ভিজে যায়। মা অবাক হয়ে বলে, এত রাতে এলি কেন রে মা? আর আরিয়ান কই? আমি একাই এসেছি মা। একাই? কেন একা এলি? অহনা কথাটা এড়িয়ে যায়, মায়ের হাত ধরে বসিয়ে দেয়, তারপর বলে, সেসব বাদ দাও মা, তুমি কেমন আছো বলো? ভালো ছিলাম না রে, তোর কথা ভেবে ভেবে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তোকে দেখে এখন অনেকটা ভালো লাগছে। আমাকে ক্ষমা করে দাও মা, আমার জন্য তোমাদের সম্মান নষ্ট হলো। আমি না বুঝেই কত বড় ভুল করে ফেলেছি। এসব ভুলে যা মা, খারাপ কথা মনে রাখলে কষ্ট বাড়ে। মা বাবার সম্মান সন্তানের সুখেই থাকে। জানো মা, আরিয়ানের মা অনেক ভালো, একদম তোমার মতোই আদর করে, আমাকে নিজের মেয়ের মতো দেখছে। তাই নাকি? ভালো মানুষ হলে আল্লাহ কাউকে খালি হাতে রাখে না।
অহনা মায়ের পাশে বসে থাকে। দীর্ঘদিন পর বুকের ভেতরে চাপাটা একটু হালকা হয়। বাইরের রাত গভীর হচ্ছে, কিন্তু ঘরের ভেতরে মামির মাঝে একটা নীরব শান্তি নেমে আসে। অহনার মনে হয় যতই ঝড়ই আসুক, মায়ের বুকটাই এখন তার সবচেয়ে নিরাপদ জায়গা। রাত অনেক গভীর, ঘরের বাতিটা নিভে আছে, শুধু জানালা দিয়ে চাঁদের আলো ঢুকে বিছানার উপর লম্বা ছায়া ফেলছে। অহনা শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। শরীর ক্লান্ত, কিন্তু মনটা অস্থির সমুদ্রের মতো ঢেউ তুলছে। এপাশে গড়ে ওপাশে গড়ে, চোখ বন্ধ করে আবার খুলে ফেলে। মনের ভেতর হঠাৎ ভেসে ওঠে আরিয়ানের মুখ। অহনার বুকের ভেতরটা কেঁপে ওঠে। অহনার মনে হয়, এখন আরিয়ান কি করছে? রাগে বসে আছে কি ভেঙে পড়েছে? ও কি সত্যি সব ভাইরাল করে দিবে? আমার জীবনটা একদম শেষ করে দেবে? না, আরিয়ান সেটা করবে না। ও শুধু আমাকে কাছে রাখার জন্য ভয় দেখিয়েছে, কারণ যে মানুষ ভালোবাসে সে প্রিয় মানুষের সর্বনাশ করতে পারে না। অহনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মনে পড়ে আরিয়ানের কথা, তার চোখের দৃষ্টি, রাগের ভেতর লুকিয়ে থাকা অদ্ভুত কষ্ট। অহনা নিজেকে প্রশ্ন করে, আমি কেন বারবার ওর কথা ভাবছি? আমি তোকে ঘৃণা করি, তাহলে এই বুকের ভেতর অস্থিরতা কেন? বালিশে মুখ গুজে ধরে। অহনার মনে হয় ওর কথা না ভাবতে চাইলেও মাথার ভেতর আরো জোরে বাজে। আরিয়ান তো আমাকে কষ্ট দিয়েছে, ভয় দেখিয়েছে, ব্ল্যাকমেল করেছে, তবু কেন মনে হয় ও আমাকে হারাতে ভয় পায়? হালকা করে চোখের কোণে পানি জমে। অহনা ফিস ফিস করে বলে, ভালোবাসা হলে মানুষ এতটা ভুল করে, নাকি ভালোবাসার নামেই মানুষ দখল করতে চায়? ঘরে নিস্তব্ধতায় শুধু অহনার নিঃশ্বাস শোনা যায়। ঘুম আসে না, কারণ অহনার শরীর শুয়ে থাকলেও মন এখনো আটকে আছে আরিয়ানের বুকের ভেতর লুকিয়ে থাকা সেই অস্থির ভালোবাসার কাছে। দিন গড়িয়ে যায়, 1টা 2টা 3টা, কিন্তু আরিয়ানের পা আর অহনার বাড়ির সামনে থেকে সরে না। প্রতিদিন ভোর হলেই সে এসে দাঁড়ায়। কখনো গেটের সামনে চুপচাপ বসে থাকে, কখনো রাস্তার ধারে একটা ভাঙ্গা বেঞ্চে বসে শুধু বাড়িটার দিকে তাকিয়ে থাকে। হাতে কিছু থাকে না, মুখে কথা থাকে না, শুধু চেয়ে থাকে অপেক্ষা। আরিয়ান ভাবে আজ না হয় বের হবে, আজ না হয় তাকাবে, আজ না হয় একবার হলেও কথা বলবে, কিন্তু প্রতিদিনই হতাশা নিয়ে ফিরে যেতে হয়। অহনা জানালার আড়াল থেকে সব দেখে। পর্দা একটু সরিয়ে তাকায়, তারপর আবার সরিয়ে নেয়। বুকে হালকা কাঁপন ওঠে। অহনা মনে মনে বলে, কেন আসে প্রতিদিন? আমি তো ওকে ছেড়ে চলে এসেছি। তবু চোখটা বারবার দরজার দিকে চলে যায়। অহনা পাত্তা দেয় না, সামনে গেলেও মুখ ফিরিয়ে নেয়। মা জিজ্ঞেস করলে বলে, কেউ না, এমনি। কিন্তু সত্যটা ভিন্ন। অহনার ভেতরে ভেতরে আরিয়ানকে মিস করে। তার হাঁটা, তার গলা স্বর, তার জেদি চোখ, সব মনে পড়ে যায় অকারণে। রাতে শুয়ে থাকলে অহনার মনে হয়, আজ আরিয়ান কি খেয়েছে? রোদে দাঁড়িয়েছিল কতক্ষণ? মনটা কি খুব ভেঙে যাচ্ছে? না অহনা, ওর কথা ভাবা যাবে না। যে মানুষ ভয় দেখায় সে ভালোবাসার যোগ্য না। তবু মন শোনে না। একদিন বিকেলে অহনা ছাদে উঠেছিল। হঠাৎ নিচে তাকিয়ে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে। চোখে ক্লান্তি, মুখে দাড়ি জমে গেছে। শার্টটা আগের মতো পরিষ্কার না, তবুও তাকিয়ে আছে শুধু অহনার দিকেই। আরিয়ান ফিস ফিস করে বলে, অহনা একবার তাকান। অহনার বুকটা ধক করে ওঠে, কিন্তু সে মুখ ঘুরিয়ে নেয়, কিছুই শোনেনি এমন ভান করে। আরিয়ান নিজ থেকে বলে, আমি জানি আপনি আমাকে দেখছেন, না দেখলে প্রতিদিন আসতেন না ছাদে। আরিয়ান চলে যাও, আমার সামনে আর এসো না। কি? আমি চলে গেলে আপনি শান্তি পাবেন জানি, কিন্তু না এসে থাকলে আমি বাঁচবো না অহনা। অহনা কিছু বলে না, শুধু ভিতরে ভিতরে ভেঙে পড়ে, কারণ সে বুঝে আরিয়ানকে সে ঘৃণা করে না, সে কেবল ভয় পায় ভালোবাসলে আবার কষ্ট পাবে বলে। আরিয়ান প্রতিদিন আসে, অহনা প্রতিদিন এড়িয়ে যায়, কিন্তু দুজনের মাঝখানে নীরবতায় জমে উঠতে থাকে অদৃশ্য এক টান। ভাঙ্গা কষ্টের তাবু, অসম গভীর ভালোবাসার টান। রাতটা শুধু নিস্তব্ধ, চারপাশে ঘুম নেমে আসে। শুধু অহনার ঘরে একটা ছোট্ট বাতি জ্বলছে। অহনা বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম নেই। চোখ বন্ধ করলে মনে পড়ে আরিয়ানের মুখ। হঠাৎ বেলকনি দিয়ে হালকা শব্দ। অহনা চমকে উঠে বসে। আবার শব্দ, পাইপ বেয়ে ধীরে ধীরে কেউ উঠছে। অহনার বুক ধক করে ওঠে। সে ফিস ফিস করে বলে, কে ওখানে? হঠাৎ বেলকনির গ্রিল টপকে ঘরে ঢোকে আরিয়ান। চুল এলোমেলো, চোখে গভীর ক্লান্তি, মুখে শুধুই একটাই নাম, অহনা। অহনা অবাক হয়ে বলে, তুমি এখানে কেন আরিয়ান? এইভাবে আসলে যদি কিছু হতো? আরিয়ান কিছু না বলে সামনে এগিয়ে আসে। হঠাৎ অহনাকে জড়িয়ে ধরে, তার কণ্ঠ কেঁপে ওঠে। আমি আপনাকে ছাড়া মরে যাচ্ছি অহনা। প্রতিদিন আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি শুধু একবার দেখবো বলে। প্লিজ চলুন আমার সাথে, বাড়ি চলুন। যাব না, এখানেই থাকবো। পায়ে ধরি আপনার, তবুও চলুন। এইসব কি করছো? স্বামী হয়ে পা ধরছো? লজ্জা করে না? স্বামী তো আপনি মানেন না, তাই আজ আমি শুধু একজন মানুষ হয়ে ধরলাম যে আপনাকে ছাড়া বাঁচতে পারে না। ঘরে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে। অহনা কিছুক্ষণ চুপ করে থাকে,
তার চোখে জমে ওঠে পানি। হঠাৎ সে নিজে আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ান চমকে যায়। অহনার কণ্ঠ কাঁপে। জানি না কবে কিভাবে, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আরিয়ানের চোখ বড় হয়ে যায়, তার বুকের ভেতর যেন দম আটকে আসে। সে ফিসফিস করে, সত্যি? অহনা মাথা নিচু করে থাকে। আরিয়ান আনন্দে কেঁপে ওঠে। ধীরে করে অহনার কপালে হালকা চুমু দেয়, তার কণ্ঠ ভরে ওঠে। আমি জানতাম একদিন আপনি বুঝবেন। আমি শুধু আপনার হতে চেয়েছি অহনা। অহনা চোখ বন্ধ করে ফেলে। এই প্রথম ভয়ের বদলে তার বুকের ভেতর শান্তি ছোঁয়া লাগে। রাতে নীরবতায় দুজন দাঁড়িয়ে থাকে। শুধু এক বুক ভালোবাসা নেই, আজ আর কোনো কষ্ট নেই, শুধু ভালোবাসা, যেখানে দুজন দুজনকে শুধু ভালোবাসে।